ফেলো করি মাখো তেল, টাকা দাও পরিষেবা পাও, নয়তো সরকারি হাসপাতালে যাও। প্রত্যেকটা বেসরকারি হাসপাতালের গেটেই নাকি এরকম একটা বোর্ড ঝোলে, যে বোর্ডটা চোখে দেখা যায় না কিন্তু প্রতি মুহূর্তে একেবারে হাড়ে হাড়ে মালুম হয়। অন্যদিকে সরকারি হাসপাতাল ঠাঁই নাই ছোট সে তরি। বুক পকেটে যদি নেতা কিংবা মন্ত্রীর সুপারিশ না থাকে কিংবা ওই ভালো ক্যাচ না থাকে, তাহলে সরকারি হাসপাতালের ক্যাচটা আপনার মিস হবেই। আর আগেই বললাম, বেসরকারি হাসপাতালের অবস্থা ওই সোনার তরী পরের লাইনটার মতো, রোগীর সোনার ধানে গিয়াছে ভরি। অর্থাৎ প্রশ্ন একটাই, আমরা যাব কোথায়? তবে শুরুতেই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ। আমাদের আজকের এই বিতর্ক হাসপাতাল ভাঙচুর নিয়ে নয়। ভাঙচুর করেই যদি সমাধান সূত্র মিলত, তাহলে আলোচনার কোনো প্রয়োজন থাকতো না। হাসপাতালে হিংস্র তাণ্ডবের জন্য শুধু নিন্দা নিন্দা এবং নিন্দা। তবে এই মুহূর্তে আমাদের আজকের সভার প্রস্তাব, রোগী হলো খদ্দের, চিকিৎসা পণ্য, প্রাইভেট হাসপাতালে সেবা তাই গণ্য। প্রস্তাবের পক্ষে আমাদের প্রথম বক্তা ডক্টর অভিজিৎ চৌধুরী। নমস্কার। একটা কথা আছে এবং দুর্ভাগ্যজনক কথা, যে আয়লা না হলে সুন্দরবনের উন্নয়ন হয় না। আজকে সেটাই ভাবছিলাম যে অত্যন্ত ঘৃণা ব্যঞ্জক, অত্যন্ত নক্কারজনক ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের ঘটনা না ঘটলে সম্ভবত আমরা এতটা আলোড়িত হতাম না, আন্দোলিত হতাম না, এই ভাবনা চিন্তাটা এভাবে শুরু করতাম না। সমস্ত ঘেন্না, কোনো সহানুভূতি ওই দানবগুলোর প্রাপ্য নয় যারা হাসপাতালে এসে ভাঙচুর করে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, এদের কোনো চরিত্র নেই। আমি সুমনের কথার খেইটে নেই, সেই কথাটা বলতে চাইছি যে আজকে আমরা কিন্তু তাদের প্রতি ঘৃণা নিয়েই আলোচনাটা শুরু করব। আলোচনার শুরুতেই আমি দুটো কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই। এক নম্বর কথা এটাই যে আমি হাসপাতাল থেকে যখন বেরোচ্ছিলাম এই আলোচনাটা হবে বলে, হঠাৎ করে শুনলাম একজন বলছে যে আজকে জানিস তো এবিপি আনন্দে ডাক্তারদের মারপিট আছে হাসপাতাল নিয়ে। আমি আবারও বলতে চাই যে আজকে আমরা এখানে যে আলোচনা করব, আমার বন্ধুরা উপস্থিত আছেন পক্ষে এবং বিপক্ষে, আমরা যেন এই মারপিট কথাটাকে সরিয়ে ফেলতে পারি। যুক্তির যে বিস্তীর্ণ প্রান্তর, সেই প্রান্তরে আমরা অবতীর্ণ হয়ে বিচার করতে পারি, যেখানে কোনো ইন্ডিভিজুয়াল নয়, এখানে কোনো অন্য কোনো সমস্যা নয়, এটা একটা সিস্টেম নিয়ে আলোচনা, যেখানে যুক্তি দিয়ে আমরা কাটাছেড়া করতে পারি এবং আরো বড় করে ভাবতে পারি সামনের দিনগুলোতে যেন আমাদের চিকিৎসা ব্যবস্থা আরো সভ্য ভদ্র হয়ে উঠতে পারে। দু নম্বর যে কথাটা বলতে চাই, আমি নিজে সরকারি কর্মী এবং আমি গর্বিত আমি সরকারি কর্মী বলে। আমি সবসময় প্রার্থনা করি জীবনের শেষ দিন পর্যন্ত যদি সরকার সুযোগ দেয় কাজ করে যাওয়ার, আমি সরকারি কেন্দ্রেই কাজ করব সারাদিন পর্যন্ত। কেন সে কাজ করব সে প্রশ্নের অবতারণা এক্ষুনি নাইবা করলাম। আজকের এই আলোচনাটা সরকারি ভার্সেস বেসরকারি নয়, এবং আমরা করি কি মাঝে মাঝে এই ধরনের আলোচনা অবতীর্ণ হলো সরকারি ভার্সেস বেসরকারি করে ফেলি, এবং তার ফলে সেটা দাঁড়িয়ে যায় এরকম ভাবে যে সরকারি কেন্দ্রেই যারা কাজ করেন হয় তারাই সব ভালো, এবং বেসরকারি কেন্দ্রে যে চিকিৎসকরা যুক্ত তারা সব খারাপ। একদম নয়। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই নিজে সরকারি কর্মী হিসাবে, বেসরকারি কেন্দ্রে কাজ করা বহু চিকিৎসক বন্ধু আছেন যারা অসাধারণ কাজ করেন, প্রশ্নটা সেখানে নয়। আমি এরকম বেসরকারি কেন্দ্রে কাজ করে একজন বন্ধুর বেদনা নিয়েই আপনাদের সামনে উপস্থিত করতে চাই। কয়েকদিন আগে সে আমার কাছে এসে বলল, জানিস তো কাজ পাওয়া যাবে না, সাফিসিয়েন্ট কেস জেনারেট করতে পারছি না বলে আমাকে চিঠি ধরানো হয়েছে, বলা হয়েছে চেম্বারটা ছেড়ে দিতে হবে। আমি থমকে উঠলাম। নতুন নয়, আমরা জানি সবাই। এই যে কেস জেনারেশন, মানুষ নয় রোগী, একটা রক্ত মাংসের মানুষ, এখানে কেস। এটা একটা অদ্ভুত সভ্যতা, যে সভ্যতায় মানুষকে দেখা হয় কতগুলো যন্ত্রের সমাহার হিসাবে। সেই যন্ত্রের রোগ থাকুক বা না থাকুক, তার উপর রোগ উপস্থাপিত করে তাকে কনভার্ট করা হয়, এবং তার উপর দিয়ে তার চলে অদ্ভুত রকমের এক সভ্যতা। এবং সব থেকে যেটা চিন্তার সেটা হচ্ছে এই যে সভ্যতার সংস্কৃতি, সেই সভ্যতার সংস্কৃতি এখন রাজপথে পা রাখছে। কদিন আগেই দেখলাম এই দুর্ভাগ্যজনক ঘটনার পর নানান রিয়াকশন, তার মধ্যে একটা রিয়াকশন যে ফুটপাত আর 5 তারা সংস্কৃতির চিকিৎসা। আমার মাথায় আসলো না যে ফুটপাতের চিকিৎসার 5 তারার কোনো চিকিৎসা হয় নাকি? 5 তারা তো মজলিস হয়, 5 তারা বার হয়, 5 তারা বাইজিদের নাচের ঘর হতে পারে, 5 তারা কোনো চিকিৎসা কেন্দ্র হতে পারে নাকি? ফুটপাত, হ্যাঁ, আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে ফুটপাতে যে দেশের বেশিরভাগ মানুষকে বেশিরভাগ সময় কাটাতে হয়, এবং 5 তারার মানুষের ছোড়া মদের বোতলে যদি তাদের মাথা ভাঙে আমরা তাদের পাশেই থাকবো। আমাদের প্রয়োজন নেই 5 তারা চিকিৎসা, যদি সেটা 5 তারা চিকিৎসার কথাই হয়ে থাকে। কে বলেছে 5 তারা চিকিৎসার ব্যবস্থা করতে? এটা কি হোটেল?
এটা তো হোটেল নয়, এটা কতগুলো কষ্টে থাকা মানুষের চিকিৎসার ব্যবস্থা করার প্রশ্ন, এবং সেখানে দাঁড়িয়ে কোন তারায় সমৃদ্ধ সে নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। আজকে দাঁড়িয়ে সব থেকে দুর্ভাগ্যের হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, গর্ব করে বলা হচ্ছে এটা একটা ব্যবসায়, এখানে সমাজ সেবার কোনো অঙ্গ নেই, ব্যবসায় সমাজ সেবা হতে পারে না। শুনতে শুনতে মনে হচ্ছে আলু, পটল, তেল, নুন, সিমেন্ট, গোবর, পান পরাগের ব্যবসার মতন এটাও যেন একই ভাষায় কথা বলছে। একদম অস্বীকার করছি না যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে কর্পোরেট থাকতে এসেছে। যেভাবেই হোক রাষ্ট্রীয় ব্যবস্থা, যাদেরই উচিত ছিল ভারতবর্ষের মানুষের চিকিৎসার একমাত্র রক্ষক হওয়ার, তারা ঠিক করেছে যে কোনো কারণেই হোক, সে প্রশ্নের অবতারণা আজকে নাইবা করলাম, যে তারা কর্পোরেটকে সাথে নিয়ে করবে, আসুক, ব্যবসা হোক, কিন্তু সে ব্যবসার ভাষা আলাদা হতে হবে, সে ব্যবসার সংস্কৃতি আলাদা হতে হবে, সে ব্যবসাকে সমাজ সম্পৃক্ত হতে হবে, সমাজ সংবেদনশীল হতে হবে। আমার কাছে একজন মানুষ আসলে কষ্ট নিয়ে আমি তার বুকের উপর পা দিয়ে মা কালীর মতন জিব্বার করে কখনো দাঁড়িয়ে বলতে পারি না আমি তোমার রক্ত চুষে খাবো, যে ঘটনাটা আজকে প্রতি মুহূর্তে কর্পোরেট মেডিকেয়ারে ঘটছে বলেই আমার প্রতীতি, আমার বিশ্বাসের মধ্যে সবসময় যে সবকিছু সঠিক হতে হবে, আমি খুব খুশি হব আমার বিপক্ষের বক্তারা যদি আমার বক্তৃতাকে, আমার যুক্তিগুলোকে খণ্ডন করে আমাকে প্রতিষ্ঠিত করে দেন, যে কারণ একমাত্র চিকিৎসা ব্যবসায়ী হচ্ছে সেই ব্যবসায় যেখানে লাভের এবং লোভের গণ্ডির কোনো সীমারেখা নেই। কারণ এখানে সম্পূর্ণ নিরোগ মানুষ যখন আমার কাছে হাত তুলে আসেন, তিনি হাত তুলে আসেন। আমি করি কি, তার 5% অসুখ থাকলে বলি 50% অসুখ হয়েছে, 50% অসুখ হলে বলি তোমাকে আইসিইউতে যেতে হবে। তারপরে যে অন্ধকারের বৃত্ত, বহু ক্ষেত্রে আবার বলছি এটাকে জেনারেলাইজ করা যাবে না, তারপরে যে অন্ধকারের বৃত্ত চলতে শুরু করে, সে অন্ধকারের বৃত্তের প্রসঙ্গের অবতারণা নাই বা করলাম। এবং যেটা বলতে চাইছি আমি, এখানে চিকিৎসকদের ভূমিকাটা কিন্তু গৌণ। অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে, আমার মনে পড়ে রক্তকরবীর কথা, এটা একটা যক্ষপুরী, এবং সেখানে ফাগুলাল গোত্রের কিছু প্রাণী খোদাই করেরা তাল তাল সোনার তুলে নিয়ে আসছে। ফাগুলাল গোত্রের কিছু প্রাণী সেখানে দাঁড়িয়ে পিষে মারতে চাইছে নন্দিনীর কণ্ঠস্বর, কিন্তু তাদের মনে রাখা দরকার রঞ্জন আসবে ফুলের ডালি নিয়ে। এইরকম সভ্যতা কোন সভ্য সমাজ সহ্য করতে পারে না যুগ যুগ ধরে। এবং সেই জন্যই আমি শেষ করার আগে এই কথাই বলতে চাই যে প্রতি মুহূর্ত আমার এই কর্পোরেট মেডিকেয়ার সিস্টেমের, হেলথ কেয়ার এস্টাবলিশমেন্টের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। আমার প্রতি মুহূর্ত দাঁড়িয়ে চিৎকার করতে ইচ্ছা করে, এগুলো ক্ষুদিত পাষাণ, মেহের আলীর মতন। কিন্তু আবারও বলছি, এই ক্ষুদিত পাষাণের মধ্যেই অনেক প্রাণ আছে। সেই প্রাণ হচ্ছেন সেখানে কাজ করা আমার চিকিৎসক বন্ধুরা, যারা প্রতিদিন কষ্টে কাজ করেন, যাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই অনেক দুঃখ আছে, বেদনা আছে। যেটা তুলে দেওয়া দরকার সেটা হচ্ছে যে লাভের কণ্ঠস্বর তাদেরকে অবদমিত করে রাখছে, সেটাকে সরিয়ে ফেলা দরকার, এবং এদেরকে রেগুলেট করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। সরকারকে এগিয়ে আসতে হবে। আমাদের আনন্দের যে সরকার সেই পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধন্যবাদ ডক্টর চৌধুরী। নিঃসন্দেহে রঞ্জন আসবে, এই বার্তাটা দিকে দিকে ধ্বনিত হোক। তবে মুদ্রার তো একটা উল্টো পিটো আছে এবং থাকে। বেসরকারি চিকিৎসা মানেই কি সবটা খারাপ, পরিহারযোগ্য? প্রাইভেট মানেই রক্তচোষা কিংবা অর্থচোষা? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস যেটা আছে 2015 সালে তাদের একটা সমীক্ষা রিপোর্ট বলছে যে গ্রামীণ এলাকায় 58% মানুষ এবং শহর এলাকায় 68% মানুষ তারা বেসরকারি হাসপাতালে যান। অবশ্যই তার মধ্যে একটা বড় অংশ সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আর উল্টো দিকে সরকারি ব্যবস্থায় যদি চিকিৎসক এবং রোগীর রেশিও ধরি, সেটা তো অসম। যে আজকে যদি কারুর এমআরআই এর প্রয়োজন হয়, তিনি এসএসকেএম হাসপাতালে যান, তাকে 2018 সালের ডেট পাওয়া যাবে স্বাভাবিক নিয়মে গেলে। ওই যে বললাম, যদি পকেটে নেতা বা মন্ত্রীর সুপারিশপত্র না থাকে। এই দড়ি টানাটানির আমাদের প্রস্তাবের বিপক্ষে প্রথম বক্তা ডক্টর কুণাল সরকার। নমস্কার। বলার ইচ্ছে ছিল শুভ সন্ধ্যা, কিন্তু সন্ধ্যাটা শুভ কিনা জানি না। কারণ যখন তার্কিকের তীক্ষ্ণতা এবং শব্দের উন্মাদনা, আবেগের আতিক্য আমাদের তথ্যকে ঢেকে রাখে, বাস্তব থেকে সরিয়ে আনে, এতগুলি বুদ্ধিমান মানুষের মধ্যে আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। অভিজিৎ দা বললেন
গর্বের সঙ্গে বললেন, আমরাও গর্বিত, যে তিনি জীবনের শেষ দিন অবধি সরকারি চাকুরে থাকতে চান। বর্তমান সরকারি চিকিৎসা ব্যবস্থায় খানিকটা সেটা আনঅ্যাভয়েডেবল, কারণ পশ্চিমবঙ্গের অ্যাভারেজ গড় আয়ু হচ্ছে 68 বছর এবং সরকারের রিটায়ারমেন্ট এজ হচ্ছে 70 বছর। সুতরাং বর্তমান বিজ্ঞান ভিত্তিক হিসেবে মৃত্যুর 2 বছর পরেও চাকরিটা চালিয়ে যেতে হবে আর কি। তো আজকে আমরা একটু তথ্য ভিত্তিকভাবে চিন্তা করি, রেষারেষির মধ্যে দিয়ে নয়, যে কর্পোরেটাইজেশন অফ হেলথ কেয়ারটা কেন হলো। 15ই আগস্ট 1947 স্বাধীনতার এই দেশের জন্ম সন্ধিক্ষণ থেকে একটা বিতর্ক, একটা ডিবেট সমানে হয়ে চলেছে, এবং সেই বিতর্কটা হলো দ্য ডিবেট বিটুইন সোশ্যাল ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল ডেমোক্রেসি। বহুবার বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধী পার্লামেন্টের ফ্লোরে দ্য ব্যালেন্স বিটুইন সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম এই নিয়ে কথা বলেছেন, এবং 47 সাল থেকে গান্ধী, নেহেরু, বল্লভভাই প্যাটেল এটা স্বীকার করে নিয়েছিলেন যে শিক্ষা এবং হেলথ কেয়ারকে আমরা ডিফেন্সের মতো ন্যাশনালাইজেশন করব না। তারা স্বীকার করে নিয়েছিলেন যে একটা সময় একদিন আসবে, যে সময় যেদিন আসবে আমাদের গভর্নমেন্ট কিছুটা হেলথ কেয়ারে থাকবে আর কিছুটা আমরা বাণিজ্যিক সেক্টরে ঠেলে দেব। ইন্দিরা গান্ধী যখন এলেন তখন আমাদের 5-year প্ল্যানিং কমিশন একটা রিপোর্ট দিলেন, বললেন যে প্রতি 5 বছর পরে পরে আমরা দেখব যে আমাদের গভর্নমেন্ট হেলথ কেয়ার বাড়ছে, সোশ্যালিস্ট ইন্ডিয়া, এবং আমরা দেখতে চাই যে প্রাইভেট সেক্টরের অবদান সেখানে কমছে। সেটাই হচ্ছে সোশ্যালিজমের পরিচায়ক। হিসেবটা কি দাঁড়ালো? হিসেবটা আমাদের কাছে এটাই দাঁড়ালো যে যত সময় গেল প্রত্যেক 5 বছর পর পর গভর্নমেন্ট পার্টিসিপেশন ইন হেলথ কেয়ার কমতে থাকলো, প্রাইভেটাইজেশন বাড়তে থাকলো। কেন প্রাইভেটাইজেশন বাড়তে থাকলো? কারণ আমার আপনার দেশ তার গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মাত্র 1.2% হেলথ কেয়ারে দেয়। এই কারণেই বাড়তে থাকলো যে সারা ভারতবর্ষে 9 লক্ষ ডাক্তার আছেন, পশ্চিমবঙ্গে প্রায় 1 লক্ষ ডাক্তার আছেন। অভিজিৎ দা ভাগ্যবান, এই 1 লক্ষ ডাক্তারের মধ্যে 11,500 বোধহয় মাত্র কাজ করেন আমাদের প্রাইভেট গভর্নমেন্ট হেলথ কেয়ার সেক্টরের। বাকি যে 80,000-এর মতো ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে এই ডিসঅর্গানাইজ তথাকথিত প্রাইভেট সেক্টরে কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। একজন ইঞ্জিনিয়ার যখন পাশ করে চাকরি না পেয়ে বসে থাকেন তখন আমরা তাকে বলি আনএমপ্লয়েড। একজন ডাক্তার যখন পাশ করে একটা ওষুধের দোকানে টুল নিয়ে তাকে বসতে বাধ্য করা হয় তাকে আমরা বলি প্রাইভেট প্র্যাকটিস। পশ্চিমবঙ্গের অবস্থা চিন্তা করে দেখুন, 1 লক্ষ। আপনি চিকিৎসা কোথায় করবেন? নাটকের থিয়েটারে করবেন? বইমেলার মধ্যে করবেন? আপনাকে চিকিৎসা করতে গেলে হসপিটালের বেড লাগবে। বর্তমানে আমাদের বেড শর্টেজ কত? 1 লক্ষ বেড আমাদের শর্ট। একটা হসপিটালের বেড করতে 18 লক্ষ টাকা খরচা হয়। আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে একটা ব্যালেন্স জায়গায় আনতে গেলে প্রায় 50,000 কোটি টাকা আমাদের সেখানে লাগবে। আপনি অলরেডি কত 20 লক্ষ কোটি টাকা বোধহয় দেনার মধ্যে ডুবে আছেন। তো সেখানে এই যে ইনভেস্টমেন্ট হেলথ কেয়ারে কোথা থেকে আসছে? সেই কারণে আমাদের ইচ্ছা নেই, আমাদের সেন্ট্রাল প্ল্যাটফর্মে, স্টেট প্ল্যাটফর্মে আমাদের কোনো রকম প্ল্যানিং নেই। আমরা তাই হেলথ কেয়ারকে আজকে খুলে দিয়েছি ইনভেস্টার সেন্ট্রিক প্রাইভেটাইজেশনের ওপর। আরেকটা ফর্ম অফ প্রাইভেটাইজেশন সম্ভব ছিল, সেটা ছিল যেখানে ট্রাস্ট সেন্ট্রিক, সোসাইটি সেন্ট্রিক হসপিটাল হবে। সেটা করতে গেলে আপনার প্রয়োজন ছিল যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ল্যান্ড, ট্যাক্স বেনিফিটস এগুলো দিয়ে সোসাইটালভাবে, ট্রাস্টভাবে, অর্থাৎ যাদের একটা টান থাকবে না যে আমরা আমাদের মুনাফাকে এই হেলথ কেয়ার থেকে নিয়ে যাবার একটা টান থাকবে না, সেই রকম প্ল্যানিং এবং সেই রকম পরিকাঠামোর প্রয়োজন ছিল। সেটা আমরা করিনি।
সেই ভাবনা চিন্তা কেউ করেনি। সুতরাং এই যে আটার ফেলিয়ার অফ পলিটিক্যাল প্ল্যানিং অ্যান্ড লিডারশিপ একটা সরকারের নয়। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য কি জানেন? বাকি ভারতবর্ষের একটা অন্ধকারের ফেজ ছিল, কলোনিয়াল ইন্ডিয়া, 200 বছর ধরে। আমাদের দুর্ভাগ্যের দুটো ফেজ গেছে, কলোনিয়াল বেঙ্গল অ্যান্ড কমিউনিস্ট বেঙ্গল। এবং সেই কমিউনিস্ট বেঙ্গলের যে লজ্জার ইতিহাস, যে মুখ্যমন্ত্রী জীবিত অবস্থায় একবারও গভর্নমেন্ট হসপিটালে ঢোকেননি, তিনি ইএম বাইপাস তৈরি করে তার মধ্যে ইঁদুরের বাসার মতো পর আনপ্ল্যান্ড হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেন। খালি জমি থাকলে প্রাইভেট রেসিডেন্স হবে, হাসপাতালের নাম করে আনপ্ল্যান্ড হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার উনি করে দিলেন। এবং তার মধ্যে আমাদের লক্ষ লক্ষ ডাক্তার, আমাদের লক্ষ লক্ষ নার্স, আমাদের লক্ষ লক্ষ সাপোর্টিভ হেলথ কেয়ার ওয়ার্কার্সদের তার মধ্যে জীবন জীবিকার টানে সেখানে যেতে হলো। আমরা কাজ করিনি। 1995 সালে যখন আমি কলকাতায় ফিরে আসি, 96তে কলকাতায় হার্ট অপারেশন হতো সারা বছর মিলে 800 থেকে 900। 2015 কলকাতায় হার্ট অপারেশন হয়েছে 22,000। আপনি দেখান কোন ইন্ডাস্ট্রি আজকে আপনাকে 15 বছরের মধ্যে, 1 দশকের মধ্যে হেলথ কেয়ার ছাড়া পশ্চিমবঙ্গের বুকে আপনাকে সেই গ্রোথটা এনে দিয়েছে। এটা অভিজিৎ দার সঙ্গে আমি একমত। এখানে দলাদলি, রেশারেশি, ওরা আমরার কোনো জায়গা নেই। এটা একটা মিলিত প্রচেষ্টা। কিন্তু নখদন্তহীন হিংস্র আক্রমণ করার আগে হেলথ কেয়ার ইকোনমিক্স, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন। যে জিনিসটা বোঝেন না সেটাকে আপনি সংশোধন করার ক্ষমতাও রাখবেন না। আরেকটা জায়গায় সাংঘাতিক উন্নতি হয়েছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার ভ্যান্ডালিজম। এরপরের যে হসপিটালটা ভাঙা হবে সেটা এইচডি টিভিতে কমার্শিয়াল ব্রেক দিয়ে এবং মধ্যে মধ্যে রিয়ালিটি টেলিভিশনে এনে কো স্পন্সার্ড বাই ক্যালকাটা পুলিশ বলে একটা রিয়ালিটি শো হলেও হতে পারে। তাই আপনাদের কাছে সবিনয় নিবেদন করি যে হাজার হাজার ডাক্তার এবং লক্ষ লক্ষ স্বাস্থ্যকর্মী আজকে এই সেক্টরের সঙ্গে জড়িত, কিছু চটকবাজ কথার মধ্যে তাদের বর্তমান, তাদের বাস্তব, তাদের অতীতটাকে উপলব্ধি না করে এই কথার তীক্ষ্ণতাগুলো তাদের দিকে ছুঁড়ে মারবেন না। তুমি মহারাজ, সাধু বলে আজ, আমি আজ চোর বটে। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর সরকার। নিঃসন্দেহে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এলো। ডাক্তারবাবুদের কর্মসংস্থানের ইস্যু নিয়ে সত্যি এর আগে ডাক্তারবাবুরা প্রকাশ্যে কতটা মুখ খুলেছেন আমরা জানি না, কিন্তু পরবর্তী উদ্বেগের প্রশ্নটা থাকেই, তাহলে কর্মসংস্থানের লক্ষ্যে, ভালো কর্মসংস্থানের লক্ষ্যে আদর্শে আপোষ করা যায়? নিঃসন্দেহে পরবর্তী বক্তারা তারও জবাব দেবেন। আমার পরের বক্তা যিনি, তাকে শুধু এই জন্য আমরা এনেছি, ব্যাপারটা এমন নয় যে তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেছিলেন অলীক সুখ ফিল্মে, যেখানে সন্তান শোকে পাগল হয়ে সেই চরিত্রটি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে একটা প্রাইভেট নার্সিংহোমে ভাঙচুর চালায়। আমরা বিশ্বনাথ বসুকে এনেছি এই জন্য যে অভিনেতারা প্রতি মুহূর্তে সামাজিকভাবেও বাঁচেন এবং তারা যে বাস্তব জগৎটার মধ্যে থাকেন সেটার রং সবসময় রূপলি নয়, আর সেটা সবসময় হাস্যরস উৎপাদনও করে না। আমার প্রস্তাবের পক্ষের দ্বিতীয় বক্তা বিশ্বনাথ বসু। ধন্যবাদ নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে, তাদের জন্য আজকে এরকম কলকাতার সব নামী লোকেদের মাঝখানে আমাকে ডাকা হয়েছে বলার জন্যে। সবার প্রথমে বলবো যে আমি যে পেশাটার সাথে যুক্ত, বয়সের দিক থেকে এই মানুষগুলোর আমার অনেক কম বয়স, অভিজ্ঞতাও খুব কম, কিন্তু যেহেতু আমি কলকাতার বাইরে আমার বাড়ি বসিরহাটের একটি গ্রামে আরবেলিয়াতে, সেখান থেকে আমি ব্যারাকপুর আসি, মানে গ্রাম শহরতলি হয়ে আমি এই শহরের এখন সাউথ ক্যালকাটায় থাকি। এই কম বয়সে বেশ কয়েকটা জায়গা দেখার সৌভাগ্য আমার জীবনে হয়েছে। আমার বাবা খুব শাসন করতেন আমাকে, খুব রাগী ছিলেন, খুব রাশভারী ছিলেন। সেই শাসনটা আমার বাবা আমাকে বড় জোর 9-10 অবধি করেছিলেন। 10-এতে সিনেমা দেখতে গিয়েছিলাম বলে তালা দিয়ে দিয়েছিলেন পড়ার ঘরে। তো তারপরে আমাকে খুব একটা শাসন করতে হয়নি,
কিন্তু আমার খুব কষ্ট হয় যে সব কিছুই আমাদের দেশেতে শাসনের মধ্যে দিয়ে করতে হয়। আর এমন একটা সময়ের মধ্যে রয়েছি, আমি যে শুধুই একজন মানুষ, আমি যে শুধুই একজন অভিনেতা, এটা না কাউকে ভাবাতে পারছি না। বাড়ি থেকে বেরোনোর সময় 4টে জামা ক্যান্সেল করতে হলো শুধু তার রঙগুলোর জন্যে, যে বিশ্বনাথ যেন ওখানে গিয়ে কোনো রঙকে তুলে না ধরে। এটা মনে হবে না তো? সবসময় চারিদিক দিয়ে মাঝে মাঝে খুব একটা পরিবেষ্টনী রয়েছে। একসময় পড়েছিলাম জীবনানন্দের দাশগুপ্তের মা, তিনি রোজ ডায়েরি লিখতেন অত বছর আগে, এবং উনি ওনার সন্তানকে বলেছিলেন যে প্রত্যেক দিন বিকেলবেলায় তুমি দেখবে তোমার পাশের বাড়িতে ধোঁয়া বেরোচ্ছে কিনা তাদের চাল দিয়ে, তার মানে রান্না হয়েছে কিনা। যদি দেখো না হয় তার বাড়িতে গিয়ে খবর নেবে। তো মানুষ মানুষের প্রতি এতটা সংবেদনশীল ছিল, মানুষ মানুষের পাশে ছিল। কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে সবটাই কি শাসনের মধ্যে দিয়ে হবে? সবটাই কি এরকম মানুষের ক্ষিপ্রতার মধ্যে দিয়ে হবে? যতক্ষণ আমি শাসন পাবো না, যতক্ষণ আমার ওপরে কেউ চড়াও হবে না, ততক্ষণ আমার মত বদলাবে না। হ্যাঁ, আমি জানি আমার বাবা অসুস্থ হয়েছিলেন 2007 সালের 4 ফেব্রুয়ারি, ওই দিন রাত্রে উনি মারা যান। একটি নার্সিংহোমে আমি ভর্তি করেছিলাম, চেষ্টা তাদের কোনো ত্রুটি ছিল না। যখন একসাথে তার রেনাল ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট হতে থাকে, তখন আমি আর একটা হসপিটালে যাই। আমি দর্শন নিয়ে কাজ করি, মানুষের মনের দর্শন। আমাকে যখন কেউ ফ্লাইটে কেউ বাঙালি চিনতে পারে, তখন অন্যজন জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি আপ ক্যা করতে হ্যাঁ? আমি সেলিং মাই ওন ইমোশন। তো সেই হসপিটালে যাওয়ার পরে, সেটা একটা বেসরকারি হসপিটাল, সেখানে যাওয়ার পরে আমাকে সবার প্রথমে বলা হয়েছিল আপনার খরচা হবে 35,000 টাকা। তারপরে আমি যখন সেটা খুব সাদরে বলি হ্যাঁ হ্যাঁ ইটস ওকে নো প্রবলেম, তখন বলা হয় কাল সকাল অবধি যদি এটা করায় তাহলে কিন্তু 75। আপনি এক কাজ করুন, 1,20,000 না ওটা আপনি প্যাকেজ করে নিন। আমি তার উদ্দেশ্যটা বুঝতে পেরেছিলাম যে আমি যতটা সহ্য করছি উনি ততটা এগোচ্ছেন। কিন্তু আমি তখন হাত পা বাঁধা একজন মানুষ। আমি একটি গ্রামে বড় হয়েছি। আমাদের গ্রামে চিকিৎসা ব্যবস্থা বলতে আমাদের একটি হসপিটাল আছে। সেখানে যখন মানুষকে নিয়ে যাওয়া হতো, আমি প্রথম সেখানে যাই 18 বছর বয়সে। তারপর 2 দিন ঘুমোতে পারিনি, কারণ আমাদের পাড়ার এক বৌদির সন্তান হবে বলে আমার এক দাদা নিয়ে গিয়েছিল। সেই সন্তানের এত খারাপভাবে প্রসব করার সময় যা ব্যবহার আমি লক্ষ্য করেছিলাম, আমি 2 দিন ঘুমোতে পারিনি। কারণ তার আগে আমার মা, আমার বোন, বা যদিও কারোর প্রতি ভালোবাসা থাকতো, সেইভাবে তার দেহের কথা আমার ভাবা হয়নি। বড় ব্যথা লেগেছিল। সেই সঙ্গে সঙ্গে আমি বাইরে এসে দেখেছিলাম যে হসপিটালের বাইরেতে কোনো ওষুধের দোকান থেকে ওষুধ নিলে কেউ টাকার কথা জিজ্ঞেস করছেন, আপনি যদি না দিতে পারেন লিখে রেখে দেবে। এমনই একটা আমাদের দেশ, সমস্ত কিছুই মিলিয়ে মিশিয়ে রয়েছে। কিন্তু তারপরেও আমি জানি, কিছুদিন আগে যখন আমি আমার গ্রামেতে যাকেই দেখি কলকাতা শহরে একটা নার্সিংহোমে ভর্তি করে দেয়। কোথায় ভর্তি হয়েছিস? এখানে ভর্তি করে দেখ না যদি কিছু করা যায়। আমি কেন ওখানে কেন? ওই যে বললো। একদমই তাই। কোনো নাম নয়, কোনো ধর্ম নয়, কোনো জাতি নয়, কোনো রাজনীতি নয়, সবাইকেই একটা মানুষ মধ্য রাস্তা থেকে আরেকটা দিকে নিয়ে চলে যাচ্ছে শুধুমাত্র ভয় দেখিয়ে। তারপরে সে যখন সর্বহারা হয়ে পড়ছে, তখন আরেকটা ভয় এনাদের দেখানোর চেষ্টা চলছে। এটাই তো চলছে। প্রত্যেকটা মানুষকে যখন সারা পশ্চিমবঙ্গে, কলকাতার বাইরে আমি প্রচুর শো করে বেড়াই, সারা পশ্চিমবঙ্গে, কোচবিহার থেকে ডায়মন্ড হারবার, এদিকে বসিরহাটের রিটিন্ডে ঘাট থেকে ওদিকে তালসারি, এখানে যতগুলো নার্সিংহোম আছে আমি দেখি অনেকটা আমার রাজারহাটের ওই ফ্ল্যাটগুলোর কথা মনে পড়ে, যে সব লোক এসেও যদি কলকাতার একটা একটা ফ্ল্যাটে থাকে তাও মনে ভর্তি হবে না সবটা। তাহলে এগুলো চলছে কোথার থেকে? এগুলোর উদ্দেশ্যটা কি? শুধুই কি শাসন করতে হবে? মানবিকতা থাকবে না? আমরা কি মানুষ নই? আমাদের দেশের এখানে সেবা করার জন্য যারা যারা এসেছেন, আমি স্বামী বিবেকানন্দর বড় ভক্ত। এই মানুষটা তার জীবন দিয়ে দিলেন। 12 জন গুরু ভাইকে নিয়ে একসময় কুষ্ঠরোগীর নাকি তারা ঘাও চুষে দিয়েছিলেন যাতে তার উপশম হয়। আমি শুনেছি, প্রমাণ আমার কাছে নেই, তবেই না এত বড় রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীব্যাপী। আমি শুনেছি নিবেদিতা শুধু সেবা করার জন্য এই পশ্চিমবাংলায় এসেছিলেন। আমি শুনেছি অ্যাগনেসও একদিন এসেছিলেন, যিনি মাদার টেরেসা হয়েছিলেন। বহু মানুষ রাস্তাঘাটে থাকেন, বহু মানুষ। একটা মানুষের কথা একদিনকে ভাবা হোক না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতি, ধর্ম, শিক্ষা, সমাজতন্ত্র, সামন্ত, শুধু একজন মানুষ। কলকাতার শ্রেষ্ঠ। কেউ রাস্তায় পড়ে গেলে 10 জনকে জিজ্ঞেস করে, দাদা লাগলো? আপনি বসবেন, জল খাবেন? অনেকে বম্বেতে বলে উসকা উতনা টাইম নেই ভাই, ভাই সব শামকো মিলতে হ্যাঁ। কোনো শহরকে ছোট করছি না। একটা মানুষের তো দাম আছে, একটা মানুষের তো মনুষ্যত্ব আছে, একটা মানুষের তো দৃষ্টিভঙ্গি আছে। আমি আজও বলছি,
নর্থ ক্যালকাটায় রাতের অন্ধকারে যদি কেউ বিপদে পড়ে, লোকে সবাই ছুটে আসবে। সাউথ ক্যালকাটায় লোক, আমরা বেশ কিছুদিন ধরে আস্তে আস্তে বাইরের লোক জড়ো হয়েছি, সেইভাবে হয়তো সাড়া পাওয়া যায় না। সবটাই কি সরকার, সবটাই কি মন্ত্রী, সবটাই কি দেশ, সবটাই কি কাল দায়িত্ব? আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে দায়িত্ব নেই? আমরা পুণ্য করলে ভগবান লক্ষ্য রাখে, আমরা পাপ করলে ভগবান লক্ষ্য রাখে না? রাখে তো, তাহলে কেন করছি? এটাতে খুব ভালো হবে কোনো বিপক্ষে পক্ষে সব কিছু উঠে গিয়ে যে একবার ভাবা, যিনি এসেছেন তাকে ছোট্ট একটু সেবা। আমি এমন একটা প্রফেশনে আছি যেখানে কোনো ফাঁকি দেওয়া যায় না। ফাঁকি দিলে আপনি ফাঁকিতে পড়বেন, আর কেউ পড়বে না। আপনার অভিনয়ের কাল থেকে কেউ দেখবে না যদি আপনার এক চুল কোনো রকম খামতি থাকে। 10 জনের মধ্যে আপনি যদি উঠে আসতে চান, ডেডিকেশনটাও আপনার ওরকম রাখতে হবে, আপনার সেবাটাকেও ওখানে রাখতে হবে। সারা জীবন শুধু অভিশাপ কুড়িয়ে নেওয়ার জন্যে যদি কিছু মানুষের জন্ম হয়, বড় কষ্ট হবে। সন্তান আছে, সন্তানের পিতা হয়েছি আমি, আমারও একজন পিতা ছিলেন। একটু দায়বদ্ধতা থাকুক প্রত্যেকটা মানুষের কাছে আবেদন, সব কিছু ভুলে গিয়ে মানুষ হিসাবে মানুষকে ভাবুন। সবাই বড় কষ্টে দুঃখে রয়েছে, একটু একটু করে যদি আমরা পাশে গিয়ে দাঁড়াই, মনে হয় মিটে যাবে। কিচ্ছু করতে পারি না, একটু সাহায্য করি। যখন আমাকে কেউ ফোন করে দেশের থেকে, সব কিছু করে ঝাড় ফুঁক। আজকে যে মেয়েটি মারা গেছে কিছুদিন আগে, সবটাই কি একটা দিনের কাহিনী? তার পিছনেও তো অনেক কাহিনী থাকতে পারে। সেদিকে লক্ষ্য রাখি, একটু মানবিক হই, সবার কাছেই আবেদন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বিশ্বনাথ, একেবারে ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য। আমি শুরু করেছিলাম এই অনুষ্ঠান ভাঙচুরের তীব্র নিন্দা করে, তীব্র ধিক্কার জানিয়ে। তো উল্টো দিকটা কি? হাসপাতালে ডাক্তারবাবুদের গাফিলতি, সত্যিই কি গাফিলতি? তার কোনো তদন্ত হয়? বহু ক্ষেত্রে নিঃসন্দেহে গাফিলতির অজুহাতে, বিল না দেওয়ার অজুহাতে ভাঙচুর হয়, তীব্র ধিক্কারযোগ্য। কিন্তু উল্টো দিকটা কি? যে হাসপাতালে ভাঙচুর হলো তারা বললেন তদন্ত করে দেখবেন। আমি রাজনীতির উদাহরণ দেওয়াটা অনেক স্বচ্ছন্দ মনে করি, আপনারাও বুঝতে পারবেন। নন্দীগ্রাম কিংবা নেতাইতে সিবিআই তদন্ত হয়েছিল কেন? হয়েছিল এই জন্য যে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ কখনো রাজ্য সরকার নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে না। আমি নই, মনে করেছিলেন সুপ্রিম কোর্ট। যখন বড় একটা রেল দুর্ঘটনা হয়, টেলিভিশন চ্যানেল, সংবাদপত্রের একেবারে ব্যানার হেডলাইন হয়, কারা তদন্ত করেন? তদন্ত করে যে কমিটি, সেটা সিভিল এভিয়েশনের দপ্তরের অধীনে, রেল দপ্তরের অধীনে নয়। তার কারণ নিজস্ব গাফিলতি সেই তদন্তে সামনে আসে না। হাসপাতালের গাফিলতির বিরুদ্ধে হাসপাতালেরই তদন্ত, এবং সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নেয়া। কোথাও কি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে? আমার পরের বক্তা অবশ্যই এই ধরনের বহু প্রশ্নের জবাব দিতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি। রূপক বড়ুয়া, নমস্কার। যে ধরনের আমাদের আলোচনা চলছে আর কি, আমাদের যারা রয়েছেন আর কি, তাতে আমার মনে হচ্ছে যে প্রাইভেট হেলথ কেয়ার অর্থাৎ বেসরকারিকরণ হেলথ কেয়ার, এই জিনিসটাকে একটা অনেকটা আমরা যেটা মুভিটা দেখেছি সত্যজিৎ রায়ের যে গণশত্রু মুভি, সেরকম ধরনের একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বেসরকারিকরণ হাসপাতাল, তার অনেক চুলচেরা বিচরণ চলছে, অনেক দিন ধরে চলছে। আমি এবিপি আনন্দ সুমনকেও এটা ধন্যবাদ দেবো যে এরকম ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে ডিসকাশনের জন্য, যেটা দরকার আজকের দিনে। আমরা যদি একটু দেখি যে কেন বেসরকারিকরণ আসে, একটু আমাদের এই জিনিসগুলোতে একটু দেখা দরকার। একটা জায়গায় যদি আমরা কনসেন্ট্রেট করে যাই, মাইন্ডসেটটাকে যদি আমরা একটা জায়গায় ব্লক করি, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু আমরা কিন্তু ভুল আমরা একটা বার্তা দিচ্ছি আমরা সোসাইটিকে, যেটা পারসেপশন তৈরি করে দিচ্ছি, আমরা মাইন্ড ব্লক করে দিচ্ছি। আমরা সেইখান থেকে আমাদের ব্রেক করা দরকার। এক শ্রেণীর লোক যে জিনিসটা করছেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট, ইট ইজ নট গুড ফর দ্য সোসাইটি। একটা জিনিস দেখুন আপনারা, আজ 15-20 বছর আগে, ধরুন 16-18 বছর এরকম সময়, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিটা যদি আপনারা দেখেন, সেখানে একসময় শুধু সরকারি এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স চলতো, আর কোনো এয়ারলাইন্স ছিল না। আস্তে আস্তে আমাদের বেসরকারিকরণ হয়, এবং তাতে আজকের দিনে দেখুন আপনারা কিভাবে আমরা গ্রো করেছি, অ্যাজ এন ইন্ডাস্ট্রি গ্রো করছে। আমাদের আজকে কতভাবে আমরা চলাফেরায় আমাদের কত স্বাচ্ছন্দ্য এসে গেছে, আমরা আজকে যে কোনো জায়গায় যেতে পারি, আমাদের মুভমেন্ট কত ফ্রি হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু বেসরকারিকরণের পক্ষে। আমরা যদি এখন এক্সপেক্ট করে থাকি ওই সময় ওই এয়ারলাইন্স কেন করেনি, সম্ভব না।
স্বাস্থ্যক্ষেত্রে এটা কিন্তু সরকারেরই দেখার দরকার। আমরা যেটা জানি সবারই স্বাস্থ্য ইজ এ সোল রেসপন্সিবিলিটি অফ দ্য মানে আমাদের ইন্ডিভিজুয়াল ইজ এ গভর্নমেন্ট। সম্ভব না, আমাদের যে জনসংখ্যা কোনোদিনই সম্ভব না, যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপ যেটা রয়েছে কোনো সরকারের পক্ষে সম্ভব না। এই সরকার আমাদের আজকে পশ্চিমবঙ্গ সরকার রিমার্কেবল কাজ করছেন, আজকে 42টার মতন সুপার স্পেশালিটি হেলথ কেয়ার তৈরি করছেন, সব জায়গায় পৌঁছে দিচ্ছেন, ফ্রিজ ট্রিটমেন্ট করছেন, রিমার্কেবল কাজ করছেন, কিন্তু বাট সবার কাছে পৌঁছে যাওয়া ইটস বিয়ন্ড ইমাজিনেশন। তাহলে আমাদের সুহারা কোথায়, আমরা কোথায়, হোয়ার উইল গেট দ্য সলিউশন? আজকে যদি যেটা ডক্টর কুণাল সরকার যেটা বললেন যে আজকে বেসরকারিকরণ আমাদের হেলথের দিকে, আপনি যদি একটু দেখেন, আমরা যদি একটু পিছনে চলে যাই যে 1950s ওই সময় দেখবেন যে স্বাস্থ্য কিন্তু একটা ছিল তো সরকারি, আরেকটা ছিল কিন্তু চ্যারিটেবল ট্রাস্ট, এমনি প্রাইভেট মানে পাবলিক প্রাইভেট চ্যারিটেবল ট্রাস্টগুলোই কিন্তু সবসময় ডমিনেট করতো। সেখানে হেলথ কেয়ার বলে সেরকম বড় ধরনের বস্তুটা ছিল না, সেটা একটা সোসাইটি, একটা ইমোশনাল একটা সাপোর্ট সার্ভিস ছিল, দ্যাটস অল। যেটা কিনা আমাদের 80s থেকে আমরা জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে। 80s যখন আমরা দেখেছিলাম, যদি আপনাদের মনে থাকে যে আইটি ইন্ডাস্ট্রি যখন প্রথম কম্পিউটার আসে, কি ধরনের একটা অবজেকশন ছিল, কি ধরনের একটা অপোজিশন ছিল, মার কাটকাট অবস্থা, যে এটা নাকি লোকজনের চাকরি নিয়ে নেবে, এই প্রক্রিয়াটাকে বন্ধ করা দরকার। আজকে দেখুন আমরা কোথায় পৌঁছেছি, টেকনোলজি আজকে কোথায় নিয়ে যাচ্ছে। তেমনিভাবে আমরা কিন্তু হেলথ কেয়ার রিভলিউশনটা দেখছি কিন্তু 2000-এ, পার্টিকুলারলি যখন আমাদের ডিরেগুলারাইজেশন যখন হয় ইন্স্যুরেন্স সেক্টরে 2000 থেকে আমরা এখানে এত বেশি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, এত বেশি আমাদের কাজ শুরু হয়েছে। যেটা সুমন যেটা একটা পরিসংখ্যান দিল যে অলমোস্ট এমপ্লয়ি লেভেলে 68 to 70% লোকজন কিন্তু, আপনি রুরাল বলুন আপনি আরবান বলুন, সব জায়গাতেই লোকে কিন্তু প্রাইভেট হাসপাতালের দিকে কিন্তু যেতে হয়, সম্ভব না আদারওয়াইজ। আজকে এখনো পর্যন্ত সব কিছু মেনে নিলেও কিন্তু 2 মিলিয়ন কিন্তু পেশেন্ট কিন্তু আপনার কার্ডিয়াকে আক্রান্ত হয়, মারা যায়। আজ যদি দেখুন প্রাইভেট হাসপাতাল, আপনারা যদি 1 সেকেন্ড যদি আপনারা একটু চোখ বুজে যদি একটু চিন্তা করেন যে আজ যদি প্রাইভেট হাসপাতাল বলে যদি কোনো বস্তু না থাকে, বেসরকারিকরণ বলে যদি কিছু না থাকে, কোথায় আমরা যাব, কি সিচুয়েশন তৈরি হতো? তাহলে কত মানুষকে আমরা সাহায্য করতে পারছি শুধুমাত্র প্রাইভেট হাসপাতাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য। এই ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হয়েছে খুব কষ্ট করে কিন্তু তৈরি হয়েছে, বলতে খুব সুবিধা, রক্ত শুষে নিচ্ছে, মানুষকে ইয়ে করছে, দিস ইজ ওয়ান পার্ট। যারা কিনা ভেতরের ব্যাপারটা কিছু জানেন না, খুব সুপারফিশিয়াল কথা বলছেন, লোকের সঙ্গে লোকের মিশিয়ে যাতে একটু পপুলারিটি পাওয়া যায়, যাতে আরেকটু সবাই বাহবা দেবে, সেই হিসেবে কিন্তু আমরা জিনিসটাকে চেষ্টা করছি, প্রোভাইড করছি। আমরা কিন্তু আসল জিনিসটা কিন্তু লোককে জানাবার চেষ্টাই করছি না। আমাদের আজকের দিনে যে বেসরকারিকরণ হাসপাতাল যারা প্রাইভেট সেক্টরে যারা আমরা কাজ করছি, ক্যান ইউ ইম্যাজিন আমাদের কত পেশেন্টস আমাদেরকে সাপোর্ট করতে হয়। ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা যদি জানেন অনেক রকমভাবে, কিন্তু কিভাবে তাদেরকে কাজ করতে হয়। আজকে যে আপনাদের খরচার যেটা অনেকে বলে হাসপাতাল খরচা, অফকোর্স প্রাইভেট হাসপাতাল খরচা, আপনারা জানেন কি মেডিকেল সায়েন্স কিভাবে কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, কি ধরনের ইকুইপমেন্টসকে আনতে হয়, কারণ কি বেটার কোয়ালিটি ট্রিটমেন্ট। আপনারা বলছেন রেগুলেশন, কত বড় রেগুলেশনস আছে আপনাদের প্রাইভেট হাসপাতালে, অনেকেরই হয়তো আইডিয়া নেই। আজকের দিনে কিন্তু কারোর পক্ষে কিন্তু কোনো জায়গায় চলে যাওয়া, পালিয়ে যাওয়া, স্লিপ করে যাওয়া সম্ভব না। আজকের দিনে প্রত্যেকটা হাসপাতাল, যেটা সরকারও প্রচণ্ড রকমভাবে প্রেশার ক্রিয়েট করছেন যে সব হাসপাতাল শুড গো ফর অ্যাক্রিডিটেশন। অ্যাক্রিডিটেশন বলে একটা নতুন জিনিস তৈরি হয়েছে, কোয়ালিটি সার্কেল অফ ইন্ডিয়া তৈরি করেছে। এটা হচ্ছে হাসপাতালদেরকে নানান রকম প্রায় 500-600 প্যারামিটার্স রয়েছে, সেখানে কিন্তু সবাইকে ফুলফিল করতে হয়। এই জিনিসটা করা হয়েছে কিসের জন্য? আজকে NABH হচ্ছে, আপনি যদি JCI যান, দ্যাট ইজ এ জয়েন্ট কমিশন, সেটা আরও এক ধাপ বড় জিনিস। সেখানে কিন্তু আপনাকে আরও অনেক বড় জিনিস, অনেক প্যারামিটার্স আপনাকে মেনটেন করতে হবে। প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি কিন্তু সেখানে দেখা হয়, প্রত্যেকটা জিনিসে। আজকে আপনার ম্যান পাওয়ার যেটা আমরা বলছি, আজকে যে প্রাইভেট হেলথ কেয়ার সেক্টরে যে খরচাটা যেটা হয়, সেটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট কিন্তু যায় আপনার হিউম্যান রিসোর্সে। আমাদের সব ডাক্তার আনতে হয় বাইরে থেকে, সমস্ত জায়গা থেকে, বিদেশ থেকে সব ডাক্তার আসে, US UK থেকে। আপনি দেখবেন প্রত্যেকটা হাসপাতালে US UK থেকে ডাক্তাররা আনতে হচ্ছে, কারণ বেটার কোয়ালিটি ট্রিটমেন্ট দিতে গেলে বাইরের, কারণ আমাদের এখানে সাপ্লাই অনেক কম,
বড় ডাক্তার আনতে গেলে আপনাকে বাইরে থেকেই আনতে হবে। ডেফিনেটলি আমাদের মেজর ইচ্ছে থাকে আমাদের নিজস্ব দেশের ডাক্তার, কিন্তু সম্ভব হয় না, আমাদের বাইরে থেকে এনে আমাদের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য চিন্তাভাবনা করতে হয়, কারণ ওখানে অনেক বেশি ট্রিটমেন্টের কাজ চলছে, বেটার কাজ হয় বলে আমরা আমাদের জিনিসটাকে নেবার জন্য আমরা চিন্তা করি। আজকের দিনে কিন্তু আমরা স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ শুধুমাত্র হেলথ কেয়ার আমরা বলি না, আমরা বলি কিন্তু কোয়ালিটি হেলথ কেয়ার। এই কোয়ালিটি যে কত বড় একটা জিনিস, এই কোয়ালিটির জন্য কিন্তু আজকে আপনি চিন্তা করতে পারেন কত লোক, কত বাচ্চা আজকে মারা যেত যদি না প্রপার প্রাইভেট হাসপাতালে যে আমাদের যে আপনার ভ্যাসকুলার ট্রিটমেন্টগুলো হয়, যেখানে সার্জারি যেগুলো হয়, যেগুলো হাত পা কেটে বাদ হয়ে যাচ্ছে, রাত জেগে জেগে সমস্ত সার্জনরা কিন্তু তার ট্রিটমেন্ট করছে, রাত জেগে জেগে তার ট্রিটমেন্ট করছে। সরকারি হাসপাতালে হয় না আমি বলছি না, কিন্তু তার যে ক্যাপাসিটি সেটা সম্ভব না প্রাইভেট হাসপাতাল না থাকলে। খরচার দিক থেকে যেভাবে আমাদেরকে বলা হয় সবসময়, সে খরচাটা কিন্তু আপনারা যদি একটু ব্যাকগ্রাউন্ডে চিন্তা করেন যে কেন এই খরচা, কেন তার আজকে ইলেকট্রিসিটি বিল, একটা পুরো সারা হাসপাতাল হচ্ছে এয়ার কন্ডিশন করতে হয় আমাদের, নট ফর লাক্সারি, ফর জাস্ট ইনফেকশন কন্ট্রোল, তার জন্য একটা পাওয়ার কস্ট, সেখানে কিন্তু কোনো রকম কিন্তু কোনো সরকার থেকে কিংবা কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো রকম কনসেশন দেওয়া হয় না। তো আমার যেটা একটাই অনুরোধ সবার কাছে, সোসাইটির কাছে, যে জিনিসটাকে যুক্তিতক্ক দিয়ে বিবেচনা করা উচিত। শুধুমাত্র তক্ক করলে কিন্তু এই কোনোদিন ছুড়াও হবে না, কিন্তু সেটা কিন্তু অনেক ভয়াবহ দিন আসবে সোসাইটির জন্য। নমস্কার। অনেক ধন্যবাদ মিস্টার বড়ুয়া। আমি শুধু ভাবছি যে দুটো যুক্তি পাশাপাশি কিভাবে আসে। খানিকক্ষণ আগে ডক্টর সরকার বলছিলেন যে ডাক্তারবাবুদের কর্মসংস্থানের কথা, মিস্টার বড়ুয়া বলছিলেন যে বড় ডাক্তার বাইরে থেকে আনতে হয়, এখানে সাপ্লাই কম। এই দুটো এন্ডকে কি মেলানো যায়? আমার একটা প্রশ্ন রইল, নিঃসন্দেহে যখন ওপেন ফোরাম হবে আমরা এই নিয়ে আলোচনা করব। আমার পরের বক্তার কাছে আমি আইনের কথা এবং অবশ্যই সরকারি দায়িত্বে আসব। সুভাষ দত্ত, সুভাষ দা, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 5 বছর হয়েছে, রুলস তৈরি হয়নি, এখন একটা করে দুর্ভাগ্যজনক ঘটনা হয় এবং নাড়াচাড়া শুরু হয়। কোথাও কি সময় সাপেক্ষ, ব্যয়বহুল, সেই জন্য আইনি পথে সাধারণ মানুষ যেতে ভয় পান, তার সুযোগ গ্রহণ করছে কোনো গোষ্ঠী কিংবা কোনো শ্রেণী? কোথাও কি এই সমস্যা আছে? আমরা সংবাদপত্র খুললে কিংবা টেলিভিশন খুললে উপভোক্তা দপ্তর নানা রকম বিজ্ঞাপন দেখি, কিন্তু সত্যি সত্যি সেই বিজ্ঞাপনের যারা অভীষ্ট জনসাধারণ তাদের কাছে পৌঁছতে পারে এই সরকারি মাধ্যম? সুভাষ দত্ত। নমস্কার। আমি শুধু এটুকুই জানি যে আমি কিছুই জানি না বলে এই 200 পাতা ডাউনলোড করেছি। কালকে রাত্রিবেলা খবর পেয়েছি যেন ওটা হবে আইন এবং ঠিক কোথায় আমরা আছি। তো সংবিধানের একটা কপি নিয়ে এসেছি, যদি ভুলে যাই। সংবিধানের 47 ধারায় বলেছে যে এটা স্টেটের দায়িত্ব। আমরা স্বীকার করে নিয়েছি যে আম্বেদকরের কথা বলা হলো এবং আরও অনেকের কথা বলা হলো। ইট ইজ দ্য কনস্টিটিউশনাল অবলিগেশন অব দি স্টেট। স্টেট মানে কিন্তু রাজ্য নয়, সরকার। এখানে স্টেট বলতে বোঝায় সরকার। তো আমার সবসময় একটা ইনফিনিটি কমপ্লেক্স এই এবিপি আনন্দর সঙ্গে হচ্ছে। কারণ হলো বোধহয় মাস 6-8 আগে কলকাতার একজন বিশিষ্ট ডাক্তার, খুব বড় ডাক্তার, মানে 8টার সময় টেলিফোন করে তার চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে 8টা 5 পর্যন্ত আপনি এনগেজ পাবেন, 8টা 5 হয়ে গেলে তার কোটা ফুল। সেই ডাক্তারের সাথে এয়ারপোর্টে কথা হচ্ছিল, সম্ভবত দিল্লিতে। তো সেই সময় উনি বললেন যে শুধু আপনি এই স্ক্যাম, এত পলিটিক্যাল লিডার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এদের কথা বলছেন, কিন্তু ডাক্তারদের এই যে কসাইখানা, এটা সম্পর্কে আপনি কিছু করছেন না। তিনি কিন্তু ডাক্তার এবং একজন ওই বিদেশ থেকে যারা আসেন তাদের সাথে কম্পিট করার মতো তার কোয়ালিটি অ্যান্ড এবিলিটি। সেই ডাক্তার আমাকে বললেন, আমি না পারিনি, বললাম সাবজেক্টটা ভীষণ কঠিন এবং এই কঠিন সাবজেক্টটাকে এবিপি আনন্দ তুললো এবং এটাও একটা ইনফিনিটি কমপ্লেক্স আমাদের। দেখো আমি পারলাম না, এবিপি আনন্দ পারলো, প্রজেক্ট হচ্ছে ব্যাপারটা। তো আমার যেটা মনে হয়েছে যে কতগুলো আমি ডকুমেন্টও কালেক্ট করেছি, একটা লেগ ওয়ার্ক করে নিয়েছি আজকে, অনেকগুলো প্রায় 6-7টা এইসব প্রাইভেট নার্সিংহোম বা হেলথ কেয়ার ইউনিট, সেগুলোতে ভিজিট করা হয়েছে, লোক গেছে, ছবিও কিছু তুলে এনেছি, কাগজও কিছু কালেক্ট করেছি। যখন আমি স্কুলে পড়ি একটা স্লোগান রিক্সোর পেছনে দেখতাম, গরিবের ডাক্তার ভগবান। এটা কিন্তু এখন আমি বিশ্বাস করি।
কিন্তু তার সাথে আবার একটা আমি অ্যাডিশন করেছি যে বড় লোকের জন্য গরিবের ডাক্তার ভগবান, বড় লোকের জন্য কসাই ধাম। কসাই ধাম কথাটা কীরকম? তো কসাইখানাতে সেখানে তো কাটাকাটি হয়, সেখানে ধাম কেন? ধাম তো হচ্ছে ধর্মের পীঠস্থান হিন্দু ধর্ম অনুযায়ী। এটা বলছি এই কারণে যে আমার একটা খুব বিটার এক্সপিরিয়েন্স, একটা ভীষণ প্রতিষ্ঠিত কলকাতার 1 নম্বর হয়তো বলা যাবে, কারণ আমি যখন খুব একটু অসুস্থ হয়েছিলাম ভেবেছিলাম যে ওখানেই ভর্তি হবো। আমার আজ পর্যন্ত আমি ভর্তি হতে হয়নি কোথাও। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। লাভপুরের বীরেন্দ্র কুমার দত্ত, তিনি 8ই ডিসেম্বর 14 সালে ভর্তি হলেন সেই বিখ্যাত নার্সিংহোমে তার কার্ডিয়াক ফেলিয়ার জন্য। ভর্তি হওয়ার পর 3 মাস সেখানে ছিলেন ভেন্টিলেশনে। 3 মাস থাকার পর তার বাড়ির লোকদের কোনো খবর টবর না দিয়ে তাকে পিজি হসপিটালে পাঠিয়ে দিল, এবং পিজি হসপিটালে তিনি 1 মাস থাকলেন, মারা গেলেন। এই যে ভেন্টিলেশন, মানে দেখুন, ডাক্তার আর ডাক্তারি দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না। ডাক্তার সত্যি ভগবান, কিন্তু ডাক্তারি করতে গিয়ে কোথাও কোথাও পদস্খলন হচ্ছে, প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর নয়। আমি নিজে জীবিকার সূত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি জানি সেক্টরটা তারা কতটা ইকোনমিতে এবং কতটা সেই সেক্টরে কন্ট্রিবিউট করে, সেটা আমি জানি, বুঝি, এবং সেটা অঙ্ক দিয়ে বুঝি। তো তাকে 3 মাস রেখে দিল, রেখে দেওয়ার পর রেফার করলো পিজিতে পাঠিয়ে দিল। মাঝখানে আরও অনেক গল্প আছে। তারপর তিনি মারা গেলেন 1 মাস পিজিতে থাকার পর। তারপর ওই ভদ্রলোক, সে খুব নিতান্ত গরিব এবং তার অনেক অন্য ব্যাকগ্রাউন্ড, সেই ভদ্রলোক মেডিকেল রিপোর্ট চাইলেন সমস্ত ওই নার্সিংহোমের কাছে। নার্সিংহোম হলো, তুমি 17 লক্ষ টাকা দাও তবে আমি দেব, আমার কাছে উইথ অল ডকুমেন্টস। 17 লক্ষ টাকা তো তারা দিতে পারলো না, এবং তারা মেডিকেল কাউন্সিলের কাছে রিপ্রেজেন্টেশন দিল। মেডিকেল কাউন্সিল বলল, সেই চিঠিও আছে, আমি দেখেছি সেই চিঠি, দায়িত্ব নিয়ে বলছি, আমি জানতাম না, কালকে রাত্রেই খবর পেয়েছি, আজকে তো আসতে হবে, এই অল্প সময়ের মধ্যে আর ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারিনি, যে 17 লক্ষ টাকা তুমি যদি না দাও তোমার মেডিকেল রিপোর্ট যেটা সেটা দেবো না। কিন্তু আইন কি বলছে? এই যে 200 পাতা, আমি ওই যে বলেছিলাম যে আমি কিছুই জানি না, আমি শুধু এটুকু জানি যে আমি কিছুই জানি না। এখানে এই যে রেগুলেশন আমি দেখছিলাম, আমরা কেউ বলছি না যে সত্যি সত্যি এটা কসাইখানা, কিন্তু আইন কি বলছে? ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুলস 2012, এটা ডাউনলোড করেছি। তাতে দেখুন, আমরা কি এটুকু আশা করতে পারি না যে ডাক্তারবাবুরা চিকিৎসা করবেন? কিন্তু আইন যেটা বলছে সেই আইনটা মেনে যে প্রতিষ্ঠানের সাথে তারা যুক্ত আছেন, যাদের সেবা দেবার কথা, তারা সেটা যদি না করেন, তাহলে কিন্তু সবসময় ওই পেশেন্টের লোকেরা, আমি তো একটা সময় হাওড়া হাসপাতালে প্রায় 20 বছর কাটিয়েছি, এবং তখন আমি বলতাম 1 ওয়ে ট্রাফিক, মানে এখানে লোকে পেশেন্ট হয়ে আসে, ডেড বডি হয়ে বেরিয়ে যায়। ঠিক কথা। সেখানে প্রাইভেট সেক্টর একটা তারা অনেক কিছু দিয়েছে, কিন্তু দেখুন এখানে বলছে আইন যে ডিসপ্লে করতে হবে কোথায় কত রেট, কোন কোন কিছু। আমি আজকে 6টা নার্সিংহোম ভিজিট করেছি, তাদের নিয়ে এসছি, সমস্ত লিফলেট নিয়ে এসছি, কোথাও লেখা নেই। আপনি বলুন তো, 9,900 টাকা পার ডে স্যুট, নামটা লেখা নেই, আমি দেখাচ্ছি, আমি জানি না ক্যামেরার এটা ধরা পড়বে কিনা। 9,900 টাকা স্যুট, তো এটা কি এন্টারটেনমেন্ট? এটা কি 5 স্টার হোটেল ফ্যাসিলিটি? তো আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে ডাক্তার থাকুক, ডাক্তারই হোক, কিন্তু তার সাথে যে ব্যবসাটা রয়েছে, এবং এটাও আবার কথা যে সোর্সটা কি। প্রাইভেট ইনস্টিটিউশনে ডাক্তারি পড়তে গেলে নাকি 50-60 লাখ টাকা লাগে। তো 50-60 লাখ টাকা দিয়ে পড়ে যারা পাশ করবে তারা তো বেকার হতে চাইবে না, তারা চাকরি করবে এবং তারা তাদের অন্যভাবে রোজগার করার চেষ্টাও করবে। সুতরাং ইকোনমিটা আমাদের বুঝতে হবে, ইকোনমিটা বুঝে যে আইন রয়েছে। আমি ডক্টর কুণাল সরকার এবং বিষয়ের কথা শুনছিলাম, তারা যেগুলো বললেন যে কেউ কিছু করেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমিও তো কিছু করিনি। আজকে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলার একটা সুযোগ এবিপি আনন্দ করে দিয়েছে বলে দুটো কথা বলে গেলাম, বাট হোয়াট ইজ মাই রোল টু দ্যাট? আমিও তো ওই যে লাভপুরের ওই ভদ্রলোক, তার জন্য কিছু করতে পারিনি। আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন রাখছি যে আমার নিজের পুত্রবধূ, সে তার 2টো ইস্যু ডেলিভারির সময় হাসপাতাল, তিনি স্কটল্যান্ডে থাকেন, তাকে 4 বার ফেরত দিয়েছে। তার লেবার পেন উঠেছে কিন্তু ম্যাচিওর করেনি। আর আমাদের এখানে ডাক্তারবাবুরা কি করেন?
তিনি কালকে বিদেশ যাবেন বলে তার আগের দিন 15টা সিজার করে চলে যান, কিন্তু সেই কনসেপ্টটা ওখানে নেই। তো এই ব্যাপারগুলোকে কিন্তু ডাক্তারবাবুদের ভাবতে হবে, যে ডাক্তারবাবুরা তারা নিজেরাই নিজেদেরকে যদি এইভাবে মানে কসাইখানায় পরিণত করেন তাদের জীবন এবং জীবিকা, তাহলে মানুষের সেবা হবে না। ডাক্তারি পড়ার সময়, ডাক্তারি স্বাস্থ্য পড়াতে গেলে আগে সমাজবিদ্যা পড়তে হবে, মানুষকে জানতে হবে, সেবার ব্রতটা আসতে হবে। 60 লাখ টাকা খরচা করে এমবিবিএস এবং ডাক্তারদের ওই প্যাডেতে লিখতে হবে কোথা থেকে তিনি পাশ করেছেন। আমি ডাক্তারদেরকে হেয় করার জন্য বলছি না, সমস্ত এখান থেকে অল স্টার্স, কিন্তু সেখানে কিন্তু ব্ল্যাক শিপও অনেক আছেন। সেই ব্ল্যাক শিপ আর স্টারদের মধ্যে আমাদের সীমারেখা টানতে হবে এবং ওই কসাইখানাগুলোকে সত্যিকারের ধামে পরিণত করতে হবে, এটাই আমাদের বক্তব্য। অনেক ধন্যবাদ সুভাষদা। তথ্য দেওয়ার মতো যথেষ্ট বিশেষজ্ঞ আমি নই, যারা ডাক্তার নন তারা বোধহয় কেউই নন, কিন্তু তথ্য বলছে হুর পরিসংখ্যান অনুযায়ী কোনো দেশে 10% বেশি সিজার হওয়া উচিত নয়। ভারতে তার পরিমাণ 30% বেশি। মুম্বাইয়ের মতো কিছু শহরে বহু হাসপাতালে সিজারের চার্জ প্রায় 1.5 লক্ষ টাকা। সুভাষদার কথা সূত্র ধরে এটা বললাম। নিঃসন্দেহে প্রস্তাবের বিপক্ষে যারা, তারা বেসরকারি ব্যবস্থার পক্ষে, কিন্তু সেই প্যানেলে যদি 2 জন ডক্টর সরকার থাকেন, তাকে কি পুরোপুরি বেসরকারি বলা উচিত? এটা রসিকতা। আমার পরের বক্তা প্রস্তাবের বিপক্ষে ডক্টর দীপ্তেন্দ্র সরকার। শুভ সন্ধ্যা। সুন্দর বিতর্ক, অদ্ভুত ভালো লাগছে এই পরিবেশে আসতে পেরে। এ ধরনের বিতর্ক যত হয় তত সমাজ আরও উন্নততর থেকে আরও উন্নতির দিকে যায়। আজকে বিতর্কের বিষয়ে 3টে শব্দ লক্ষণীয়। 1 খদ্দের, 2 পণ্য, 3 গণ্য। এখন এই 3টে শব্দ আরোপিত কিন্তু এবিপি আনন্দ করেনি। 1989 সালে কেরালা হাইকোর্টের রায় দেওয়া হয় যে এর পরদিন থেকে পেশেন্টদের খদ্দের অথবা কনজিউমার এবং তাদের চিকিৎসাটাকে পণ্য হিসেবে ডিক্লেয়ার করা হয়। এর বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন লড়েছিল এবং প্রত্যেকটি ডাক্তার লড়েছিল। তারা কখনোই চায়নি খদ্দের এবং পণ্যের মধ্যে এই সেবাটাকে নিয়ে যেতে। তৈরি করেছিল কারা? সমাজ এবং এই দেশের আইন ব্যবস্থা। আমি ফিরে যাই তার 40 বছর আগে 2 জন মহান ব্যক্তির কথোপকথন। একজন মহান ডাক্তার একজন মহান ব্যক্তির সাথে দেখতে গেছেন, রোগী হিসেবে তাকে দেখতে গেছেন। প্রথম ব্যক্তি অত্যন্ত চটে গিয়ে তাকে বলছেন, 40 কোটি ভারতীয় মানুষকে তো আপনি ফ্রি চিকিৎসায় দেখেন না, আপনি আমাকে কেন দেখতে এসছেন? অর্থাৎ প্রথম ব্যক্তি তার ক্ষোভ উগড়ে দিচ্ছে ডাক্তারের প্রতি। প্রথম ব্যক্তির নাম মহাত্মা গান্ধী, দ্বিতীয় ব্যক্তির নাম বিধানচন্দ্র রায়। অর্থাৎ মহাত্মা গান্ধী স্বীকার করছেন যে বিধানচন্দ্র রায় কিন্তু পারিশ্রমিকের পরিবর্তে রোগীর সেবা দিয়ে থাকতেন। তারপরে 50 বছর বাদে সমাজ এবং আমাদের দেশের আইন ব্যবস্থা একদিন স্ট্যাম্প দিয়ে দিল যে আপনি পণ্য এবং খদ্দের নিয়েই ডিল করছেন। আধুনিক চিকিৎসায় গত 50 বছরে অসম্ভব উন্নতি হয়েছে। আপনি শুধুমাত্র ওই নোকিয়া 5110 থেকে এই ফোনটার দিকে দেখেছেন। আপনি দেখেছেন যে 1100 টাকার ফোন এর বদলে এখন আপনার পকেটে 11,000 টাকা ঢুকেছে, কারণ তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে। এর 10 গুণ উন্নতি মেডিকেল পরিষেবায় হয়েছে, কিন্তু না 500% ইনক্রিজ ইন হেলথ কেয়ার হয়নি। বরঞ্চ আজ থেকে 15 বছর আগে এখানে কার্ডিয়াক সার্জারি যে রেটে দেয়া হতো, এখন প্রায় প্রত্যেকটা বেসরকারি এবং সরকারি জায়গায় কিন্তু তার চেয়ে কমেই দেয়া হচ্ছে। তাহলে কোথায় দেখলেন যে অর্থপিশাচরা আস্তে আস্তে আরও অর্থপিশাচ হচ্ছে? খারাপ খেলোয়াড়, করাপ্টেড পলিটিশিয়ান, করাপ্টেড ডাক্তার, করাপ্টেড হসপিটাল, এরা বিবেচ্য বিষয় নয়। আজকে জেনারেল পার্সপেক্টিভে ভাবুন। এবার আমি চলে যাই একটা ছোট্ট ঘটনার কথা।
আমি মধ্য 90-এর দশকে তখন হাউস স্টাফ, আমাদের ক্যান্টিন চালাতেন বিশুদার বাবাকে উনি নিয়ে এলেন। সন্ধেবেলা রাস্তা দিয়ে যেতে গিয়ে হঠাৎ পড়ে গেছেন, মাথা একটা ছোট্ট কালশিটে। গল্প করলাম, দাদু কেমন আছেন? বললো খুব ভালো আছি বাবা, এই জোর করে বিশু ধরে এনেছে। আমরা বললাম দাদু বাড়ি যান, কোনো অসুবিধে নেই। রাত্রির 1:30টার সময় বিশুদার বাবা হঠাৎ কাঁপতে শুরু করলেন, খিঁচুনি হলেন। 2টোর সময় নিয়ে এলেন, বিশুদার বাবা তখন মৃত। তখনকার গাইডলাইনে বলেছিল যে যতক্ষণ না পর্যন্ত একটা পেশেন্টের ডেফিনিট এভিডেন্স অফ কোমা পাচ্ছেন, জিসিএস ক্যাটেগরিতে যাকে 9/15 বলা হয়, আপনি সিটি স্ক্যান করবেন না। কিন্তু আজকের যা নতুন গাইডলাইন সব জায়গায় বলছে মাথায় যাই লাগুক না কেন আপনি একটা সিটি স্ক্যান করুন। ওই 3 জন বিশুদার বাবার জন্য কিন্তু সমাজের 100 জন লোকেরই সিটি স্ক্যান করতে আপনি বাধ্য। কেন বাধ্য? না, যখন আপনাকে কনজিউমার প্রোগ্রাম থেকে ডেকে পাঠাবে তখন আপনাকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো একটাও ভারতীয় গাইডলাইনের উপর বেস করে নয়, সেগুলো প্রত্যেকটি বেস করা হয় উন্নত দেশগুলি আমেরিকান গাইডলাইন, জার্মান গাইডলাইন, ইউরোপিয়ান গাইডলাইন, ব্রিটিশ গাইডলাইনের ওপরে। তখন আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকব, আমাকে কোনোদিনও জজ সাহেব এটা বলবেন না বা সুভাষবাবু বলবেন না, আপনি তখন কেন জিজ্ঞেস করেননি যে ওর অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল বলে আপনি টেস্টটা করেননি। আমার বলার কোনো জায়গা নেই। আমি যদি বলি তাতেও প্রমাণিত হবে যে আমি নেগলিজেন্ট ছিলাম, আমি পেশেন্টকে ভালো করে দেখিনি, কারণ আমি ইন্টারন্যাশনাল গাইডলাইন থেকে ডিভিয়েট করেছি। তৈরি করুন ভারতীয় গাইডলাইন, ভারতীয় ইনফ্রাস্ট্রাকচারের উপর বেস করে ভারতীয় গাইডলাইন তৈরি করুন। যেদিন তৈরি করবেন পাঠিয়ে দিন প্রত্যেকটা ডাক্তারের কাছে, সেই গাইডলাইনের মধ্যে তারা চিকিৎসা করতে বাধ্য থাকবেন। আপনি তৈরি করতে পারেননি, স্বাধীনতা 70 বছর হয়ে গেছে। দোষ কার? সরকারি না বেসরকারি? খরচা বেড়েছে। কেন বেড়েছে? 2টি কারণ। এক, কনজিউমার ফোরাম। দ্বিতীয়ত ওই যে বললাম ভীত সন্ত্রস্ত, এবং তার সাথে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট। এবার আসা যাক সরকারি এবং বেসরকারি। কারণ আমি সকালবেলা সরকারি, বিকেলবেলা বেসরকারি, দুটোটাকেই প্রায় গত 20 বছর ধরে দেখে আসছি। আপনি একটি জায়গায় গেলেন, একটা কেমোথেরাপি 8 লাখ টাকা সরকারি হাসপাতালে আপনি ফ্রিতে পাবেন, বেসরকারি হাসপাতালে আপনাকে আপনার পকেটের পয়সা দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে অথবা ইন্স্যুরেন্স কোম্পানির টাকা দিয়ে দিতে হবে। আর সরকারি হাসপাতালে ফ্রি। কিভাবে ফ্রি? সরকার দিচ্ছে, বিলটা সরকার মেটাচ্ছে। আর সরকারকে টাকা কে দিচ্ছে? এখানে যারা বসে আছেন প্রত্যেকের ট্যাক্সে সরকার সেই বিলটা মেটাচ্ছেন। এই নয় যে ওটা আকাশ থেকে হঠাৎ এসে পড়ে কেমোথেরাপিটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, হয়নি। সেটা আমার আপনার সবার ট্যাক্সের টাকা ভাগ করে আরেকজনকে দেয়া হচ্ছে। সুতরাং চিকিৎসার খরচ কিন্তু 2 জায়গাতেই সমান। এক জায়গায় আপনি নিজের পকেট থেকে দিচ্ছেন, আর এক জায়গায় স্টেট আপনার কাছ থেকে নিয়ে ওই লোকটাকে দিচ্ছে। খরচা কোথাও রকম ফের হয় না। শেষ পর্ষণে আসি, বলি যে সত্যজিৎ রায়ের অপুর সংসারে আমি দেখেছিলাম ছোটবেলায় যে অপুর যখন স্ত্রী মারা গেছেন তার শালা এসে বসছেন, উনি গালে একটা ঠাস করে চড় মারছেন। আমি তখন বুঝতে পারিনি কেন চড়টা মারছেন। অনেক বছর পরে যখন ডাক্তার হয়েছি, আজকে যখন চিকিৎসা করছি, তখন আমার মনে হয়েছে চড়ের কারণটা হচ্ছে ডিস্ট্রেস। যখন একটা মানুষ হসপিটালে আসে সে তখন আজকের পার্ক হোটেলের বসে থাকা মানুষের মতো অবস্থায় থাকে না, এবং যখন পেশেন্ট হঠাৎ করে মারা যায় তখন তার মধ্যে ন্যাচারালি একটা ব্লেম সাইকোলজি চলতে থাকে। তার মনে হয় আমি সবই ঠিক করেছিলাম, ব্যবস্থা এটা নষ্ট করেছে। এবং প্রথমেই যদি আধুনিক চিকিৎসার সাহায্য নিয়ে বিলটা উঠে যায় তখন মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তার বা এই মেথড অফ চিকিৎসার জন্যেই আমার বাবা বা মা হঠাৎ করে চলে গেলেন। সুতরাং আপনাকে বুঝতে হবে যে চিকিৎসার যে পদ্ধতির যে আধুনিকীকরণ তার জন্য খরচা বাড়তে বাধ্য। শেষে একটা কথা বলবো, বেসরকারি বলতে কেবলমাত্র বাইপাস বা এই জায়গার 4টে হসপিটালের কথা বলা হয় না। গ্রামে গ্রামে বসিরহাটে যে অসংখ্য নার্সিংহোম, সেখানে যে 4,000-5,000 টাকাতে সাধারণ রোগের চিকিৎসা হচ্ছে, সেইখানে যেসব অগ্নিশ্বরেরা রয়েছেন, সুশীল মুর্মু, তরুণ মণ্ডল, এরা সবাই বেসরকারি, কিন্তু আমাকে আপনাকে রাত্রির 12টার সময় যখন অ্যাম্বুলেন্স নেই নিয়ে গেলে ওরাই বাঁচাবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সরকার। আরও ধন্যবাদ বিশেষ কয়েকটা শব্দ প্রস্তাব থেকে আলাদা করে তুলে ধরার জন্য। খদ্দের, পণ্য, পারসেপশনের কথা হচ্ছিল। 2015-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে
শিরোনামে লেখা হচ্ছে ইন্ডিয়াস প্রাইভেট হেলথ কেয়ার সেক্টর ট্রিটস পেশেন্টস অ্যাজ রেভিনিউ জেনারেটরস। সত্যি কি তাই? আমার প্রস্তাবের পক্ষের পরের বক্তা তিলোত্তমা, পাশাপাশি অবশ্যই সেই প্রশ্ন উঠবেই যে ডাক্তারবাবুরা আসলে কতটা অসহায়। একদিকে রোগীর চাপ, সমাজের চাপ যে তাদের বনফুলের অগ্নিশ্বর মুখোপাধ্যায় হতে হবে কিংবা আরোগ্য নিকেতনের প্রদ্যোৎ সেন হতে হবে, উল্টো দিকে এই ব্যবস্থা, এই সিস্টেম সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কতটা জাঁতাকলের মধ্যে ডাক্তারবাবুদের ওপরও কি চেপে বসছে? তিলোত্তমা। নমস্কার। প্রথম প্রসঙ্গ তুলি, যেটা সুমন উত্থাপন করলেন, যে এটা বলা হয় মানে এটা স্টেটমেন্ট আছে যে আমাদের জিডিপির একটা বিরাট অংশ আসে হেলথ সেক্টরের প্রাইভেটাইজেশন থেকে। অর্থাৎ এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এটসেট্রা এটসেট্রা। সুতরাং এই যে এতক্ষণ ধরে আমরা হেলথ সেক্টর সংক্রান্ত অনেক রকমের তথ্য এবং ইতিহাস শুনতে পেয়েছি, প্রত্যেকটি সরকারের মানসিকতা দেখতে পেয়েছি, এই সরকারগুলো কোনোটাই কখনোই সার্বিকভাবে উদ্যোগ নেয়নি যে স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারি খরচটা আরও অনেক বেশি বাড়ানো হোক, যাতে বেসরকারিকরণ ততখানি একেবারে অনিবার্য হয়ে না পড়ে, আমরা অতখানি নির্ভরশীল না হয়ে পড়ি বেসরকারি ব্যবস্থার উপর। তার কারণ হচ্ছে যে কোনো দলকেই যখন তারা ক্ষমতাসীন হয়, তাদের যদি জিততে হয়, তাহলে তাদের আর্থিক দিকটা মানুষের সামনে তুলে ধরতে হবে, যে দেখো আমরা কত টাকা লাভ করছি, আমাদের সময় মানুষের ইনকাম এত বেড়েছে, সরকারি অর্থ এত বেড়েছে। এই যে আপনারা এতক্ষণ ধরে বাইরে বিদেশ থেকে আমদানি করা ডাক্তারদের দেখালেন, যে কোনো উন্নত দেশের স্বাস্থ্য একটা ফ্যাক্টর, এবং সেই দেশের যে ক্ষমতাসীন পার্টি, সেই পার্টি স্থায়িত্ব নির্ভর করে তারা স্বাস্থ্য সংক্রান্ত কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তার উপরে। আমাদের দেশে কিন্তু সেটা নির্ভর করে না। আমাদের দেশে একেবারে বেসিক দুটো জায়গা, শিক্ষা এবং স্বাস্থ্য, অত্যন্ত অবহেলিত, সেটা আর নতুন করে বলবার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং আপনি উন্নত দেশ থেকে যতই উন্নত ডাক্তারদের নিয়ে আসুন না কেন, সেই ডাক্তার 7 দিনের জন্য আসবেন, তারপর আবার পাড়ি দেবেন। তার ফলো আপটা কোথায় হয়, কিভাবে হয়, এটা কি ধরনের রোগীকে দেওয়া পরিষেবা? যে রোগীকে একদিন একজন স্বপ্নের মতো উড়ে আসা ডাক্তার দেখেন, আর তারপরে ঠিক আমাদের দেশের সেই ফেলে ছড়া ডাক্তারদের কাছেই তাকে পাঠাতে হয়। এবার ফেলে ছড়া ডাক্তারদের প্রসঙ্গে আসি। মাননীয় ডাক্তাররা আমার কথা কিছু মনে করবেন না, আপনারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এটাও তো ঠিক যে আপনাদের যে অসহায়তার জায়গা, যেটা ইতিমধ্যে উল্লিখিত হয়েছে, যে বলা হয়, যে চাপ দেওয়া হয় যে তোমাকে এত কেস দিতে হবে, তোমাকে মাসে এত টাকার ব্যবসা দিতে হবে, তা না হলে তোমাকে এই হাসপাতাল থেকে বার করে দেওয়া হবে। এটা কোনো ডাক্তার গলা খুলে বলবেন না। কে বলবেন? কার ঘাড়ে কটা মাথা আছে? তাদের প্রত্যেককে তাদের পেশাগত জায়গাটা সুনির্দিষ্ট রাখতে হবে। কিন্তু আমরা যারা পেশেন্ট হয়ে যাই, আমরা খুব ফিস করে কথাগুলো শুনতে পাই, আমরা তার মোকাবেলা করি। আমরা দেখি যে একটা সামান্য কারণের জন্য কত পরীক্ষা আমাদের দিয়ে করানো হয় এবং কত লম্বা বিল আমাদের দিয়ে পে করানো হয়। আমাদের প্রমাণ করবার কোনো উপায় নেই, এমনকি একজন ডাক্তারেরও প্রমাণ করবার কোনো উপায় নেই যে আরেকজন ডাক্তার যে পরীক্ষার কথাগুলো বললেন সেগুলো তিনি ভুল বলেছেন। যদি উপায় থাকেও তিনি করবেন না, কারণ একই পেশার লোক পরস্পরকে আক্রমণ করেন না, এটা আমরা জানি। নীতিগতভাবে এটা ঠিক নয়, পেশাগতভাবে ঠিক নয়। কিন্তু এটা অস্বীকার করতে পারেন আপনারা বেসরকারি ক্ষেত্রে যে এই ধরনের চাপ আছে। আসি সরকারি ক্ষেত্রে। সরকারি হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা যার আছে তিনিই জানেন যে একজন সরকারি হাসপাতালের ডাক্তারকে কি প্রবল চাপের মধ্যে থাকতে হয়। সামাজিক চাপ, রোগীর চাপ, বেড নেই তার জন্য চাপ, অপরিচ্ছন্নতার চাপ, প্রয়োজনীয় ব্যবস্থা নেই তার জন্য চাপ, এবং রাজনৈতিক চাপ। একটা হাসপাতালে ভাঙচুর হয়েছে, সারা সমস্ত বেসরকারি হাসপাতালে গেল রব উঠেছে। এবার আপনারা ভেবে দেখুন যে প্রায়শই যখন আমাদের সরকারি হাসপাতালগুলোতে তা বড় হেভি ওয়েট নেতারা গিয়ে ভর্তি থাকেন দিনের পর দিন, তখন ডাক্তারদের চাপটা কী হয়? তাদের চেলারা যখন আশেপাশে ঘুরে বেড়ায়, তখন তাদের এই ডাক্তারদের কী চাপ হয়? রাজনীতি একটা বিরাট ফ্যাক্টর আমাদের দেশে, এই ফ্যাক্টরটাকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন আছে,
সেটা হচ্ছে সমস্ত চিকিৎসকদের প্রতি আমি একেবারে আভূমি মাথা নত করে তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা বলুন যে আপনাদের অসহায়তা আপনাদের কোথায় টেনে নিয়ে যায় যে একজন ডাক্তার একজন রোগীকে 10 মিনিটের বেশি দেখেন না, 4টে প্রশ্নের বেশি করেন না, কিন্তু ভিজিট নেন 1200 টাকা, 800 টাকা, 1000 টাকা। কে আপনাদের এই মূল্য ঠিক করে দেয়? আপনারা নিজেরাই ঠিক করেন তো। আপনারা বলেছেন যে এমসিআই রোগী, পণ্য ইত্যাদি ইত্যাদির জন্য লড়াই করেছিল, চমৎকার কাজ করেছিল, সেটাই তো তার করার কথা, না হলে এমসিআই আছে কি করতে? এমসিআই তো মানবিক মুখ দেখাবে বলেই। কিন্তু এই এমসিআই কি কখনো ঠিক করার চেষ্টা করেছে যে কোনো ডাক্তার তার মূল্যমান ঊর্ধ্বসীমা অতিক্রম করবেন না, বা এই ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হলো? আপনারা কি ভেবে দেখেছেন রোগীদের কথা? দেখুন, এতক্ষণ যেই সমস্ত যে স্তরের রোগীদের নিয়ে আলোচনা হলো তার সবটাই কিন্তু মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং ধনী, যারা মেডিক্লেম করতে পারেন, যাদের কাছে একটা কার্ড আছে, যাদের ব্যাংকে কিছু টাকা আছে। কিন্তু ভারতবর্ষ মানে শুধু মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ধনী নয়, অসংখ্য অসংখ্য লোক। ধরুন যারা বস্তিতে, ওই খালপাড়ের বস্তিতে বাস করে, ধরুন এই বসিরহাট যে প্রসঙ্গ আপনি তুললেন একটু আগে ডক্টর সরকার, সেই বসিরহাটের গ্রামাঞ্চল যেখানে শীতকালে বাচ্চারা গায়ে সোয়েটার পায় না, অনেক সময় জাস্ট একটা পাতলা জামা বা গেঞ্জি গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে স্কুলে যায়। সেই বাড়ির বাচ্চাটা যদি আজকে অসুস্থ হয়, কোন ইউকের ডাক্তার, কোন আমেরিকার ডাক্তার এসে তাকে দেখবে? কত টাকা খরচা করে সে বেসরকারি হাসপাতালে যাবে? তাকে তো সেই গিয়ে সরকারি হাসপাতালে ঢুকতে হবে। তাহলে আসুন আসল কথায়, যে আসলে ভূতটা হচ্ছে সরকারের মধ্যে এবং অমানবিক মুখটা আমাদের সকলের মধ্যে। কারণ সরকার কোনো বিচ্ছিন্ন আলাদা কোনো সত্তা নয়, আমরাই আমাদের সরকার, আমরাই আমাদের নেতাদের নির্বাচন করি, আমরাই ভোট দিই, আমাদেরই মধ্যে থেকে কেউ না কেউ গিয়ে পলিসি বানায়। আমরা কেউ কাউকে দোষ দিয়ে পার পেতে পারি না। এই বেসরকারি হাসপাতালের সার্ভিস, স্বাস্থ্যের শুরুটা কোথায়? হাসপাতালের চৌকাঠ ডিঙানোর পর স্বাস্থ্যের শুরু, স্বাস্থ্য পরিষেবার শুরু? তা তো নয়। স্বাস্থ্য পরিষেবার শুরু হয় হাসপাতালের বাইরে। আপনারা এই কলকাতার কথাই বলুন, একটা দুটো বেসরকারি হাসপাতাল বাদ দিলে সমস্ত হাসপাতাল আপনি দেখবেন পাশে নোংরা বস্তি, দেখবেন আবর্জনার পাশে রোলের দোকান, দেখবেন আবর্জনার পাশে ওষুধের দোকান। কোনো একটা হাসপাতাল তার স্বাস্থ্য পরিষেবার একেবারে নীতিগত উদ্দেশ্য নিয়ে কোনো দিন এগিয়ে এসে একটা ক্যাম্পেইন করেছে জনগণের সামনে যে এই ধরনের দোকানপাট থাকা উচিত নয়, নর্দমার উপর মাছ বিক্রি হচ্ছে? আমরা চাইছি যে সরকার এসে নিয়ন্ত্রণ করুক, খুব ভালো, সরকার আইন করবে, নিয়ন্ত্রণ করবে, এটাই তো কাম্য, সরকারের তো সেটাই কাজ। কিন্তু আমাদের অলরেডি জানা আছে যে এফসিআই বলে একটা দপ্তর আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটাও আছে, আমাদের খাদ্যে ভেজালও আছে, ওই যে বললাম নর্দমার উপর মাছের দোকান, সেটাও আছে, খোলা একদম রাস্তার ধারে ফল বিক্রি হচ্ছে, কলেরা হচ্ছে, সেটাও আছে। অর্থাৎ সচেতনতার জন্য উদ্যোগ মিনিমাম। হ্যাঁ, আমরা টিকার জন্য, বাচ্চাদের এখন টিকার জন্য উদ্যোগ নেওয়া হয়, এইডসের জন্য বুলাদি তৈরি করা হয়, কিছু কিছু হয়েছে প্রশংসনীয়। কিন্তু বাকিটা, হেলথ মানে কি শুধু এইডস? হেলথ মানে কি শুধু বাচ্চাদের টিকা দেওয়া? কোনো উদ্যোগ নেই। ডাক্তাররা আপনারা কি উদ্যোগ নিয়েছেন এই সচেতনতার জন্য? হ্যাঁ, মাঝে মাঝে আপনারা সেমিনার করেন, আমি ওরকম 2-4টে সেমিনারে অ্যাটেন্ড করেছি, তাতে শুধু ডাক্তাররাই থাকেন, বাইরের লোক দেখি না। সমস্যা গুরুতর এবং স্বাস্থ্য অত্যন্ত জরুরি বিষয়। সত্যি এটা সুমন, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি এরকম একটি প্রসঙ্গ নিয়ে কাজ করছো। আরও আলোচনা হোক, আরও আলোচনা হোক, আরও বলতে দেওয়া হোক, কারণ এইটুকু সময়ের মধ্যে সবটা বলা হয় না, সবটা বলা সম্ভব নয়। কিন্তু আপনারা সবাই ভাবুন, ভাবাটা ভীষণ দরকার। ধন্যবাদ তিলোত্তমা। আমি ওর দুটো অংশ থেকে শুধু 2 ধরনের পরিসংখ্যান আপনাদের সামনে রাখব। স্বাস্থ্য বিমার কথা হচ্ছিল। বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মাত্র 5% ভারতীয়র স্বাস্থ্য বিমা রয়েছে, অর্থাৎ 95% ভারতীয় স্বাস্থ্য বিমার আওতার বাইরে। দ্বিতীয়, সরকারি খরচ দিয়ে তিলোত্তমা শুরু করেছিল। অস্ট্রেলিয়ায় নাগরিক পিছু মাথা পিছু সরকারি স্বাস্থ্যক্ষেত্রে খরচ $4070, জার্মানি প্রায় $4000, ইংল্যান্ড $3066। এক্ষুনি তিলোত্তমা বলবে এগুলো তো সব প্রথম বিশ্বের উন্নত দেশ, আমাদের ভারতের সঙ্গে এদের তুলনা হয় না। বেশ, যে দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের তুলনা হয়
সরকারি ক্ষেত্রে কেন্দ্র মাথাপিছু নাগরিক পিছু কত ব্যয় করে? ভুটান ভাবুন, ছোট্ট একটা রাষ্ট্র, $66, শ্রীলঙ্কা $45, ইন্দোনেশিয়া $42, থাইল্যান্ড $212, মালদ্বীপ $415, এমনকি নেপাল ছোট্ট রাষ্ট্র $17, ভারতবর্ষ বিপুল বিরাট বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষ $16। প্রস্তাবের বিপক্ষে আমার পরের বক্তা অরিন্দম বন্দ্যোপাধ্যায়। নমস্কার, গুড ইভিনিং। আবহাওয়া বেশ গরম হয়ে গেছে, স্টার্টেড সোয়েটিং আর কি। তো একটু হালকা হালকা কথা বলি, এত অনেক গম্ভীর কথা হচ্ছে। সুমন, যদি আমরা এইভাবে ভাবি প্রাইভেট হসপিটালের তরফ থেকে, আমি যদি একটু চেঞ্জ করতে চাই আজকের, আমরা যদি বলি রুগী হলো অতিথি, সুচিকিৎসা সুব্যবস্থা হলো কর্ম, বেসরকারি হাসপাতালে কেবলমাত্র সেবাটাই গণ্য। মানুষকে এত বোকা ভাবার কারণ আমি তো দেখি না। 70% লোক যারা আজকে হেলথ কেয়ারে ইন্স্যুরেন্স আছেন, যারা এই হাসপাতালে আসেন, যারা প্রাইভেট হেলথ কেয়ার ইউজ করছেন, তাদেরকে বোকা ভাবার কি এত কারণ আছে? যারা কিছু বোঝেন না তাদেরকে কি ঠকানো এতই সহজ? গুগল রিভিউ কি নেই? mouthshut.com কি নেই? এবিপি আনন্দ কি নেই? নিউজ পেপার কি নেই? মিডিয়া কি নেই? তাদেরকে কি বোকা বানানো কি এত সহজ? একটা হাসপাতালে গিয়ে আপনাকে বললো আপনার পেটটা কেটে অ্যাপেন্ডিক্সটা বার করে দিলাম, আপনি কি এত সহজে মেনে নেবেন? মানুষের কি কোনো রোল নেই এখানে? আপনাদেরকে তিনটে অ্যাসপেক্টে কথা বলতে চাই। এক হচ্ছে রুগী, কাস্টমার ইজ কিং। হেলথ কেয়ারে কিন্তু কিছু আলাদা নয়, কাস্টমার ইজ কিং। প্রত্যেকটা হেলথ কেয়ারের হাসপাতাল লড়াই করে চলেছে আজকে টু মেক 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। কোটি কোটি টাকা অ্যাডে খরচা হচ্ছে, হাসপাতাল প্রচুর অ্যাড দিচ্ছে। আমরা বলছি নাম্বার 1, কে বলছে নাম্বার 5, আমি জেসিআই, আমি এনএবিএইচ, আমি এনএবিএল। এখনও অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের যতগুলো হাসপাতাল চলে তার 60% পেশেন্ট, 60%-এর ওপরে পেশেন্ট ওয়ার্ড অফ দ্য মাউথ রেফারেলে আসে। বুঝতে পারছেন মানুষের ইম্প্যাক্টটা কত বেশি? মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। কাস্টমার ইজ কিং। সার্ভিস আপনি যদি না দিতে পারেন, মানুষ আপনাকে বুঝতে কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু তার চয়েস আছে। শুধুমাত্র কালিমা লিপ্ত করে তো লাভ নেই। ন্যাশনাল হেলথ সার্ভিসেস, ডাক্তারবাবু পাশে বসে লিখছিলেন ডক্টর সরকার, মনে পড়লো হঠাৎ। ন্যাশনাল হেলথ সার্ভিসেস এটাকে এক্সাম্পল হিসেবে দেখানো হয় সারা পৃথিবীতে। ন্যাশনাল হেলথ সার্ভিসেস ইউকের মতো জায়গায় 20% অফ লোক এখনও প্রাইভেট হেলথ কেয়ার ইউজ করে। ঢিল ছোড়াছুড়ির কী দরকার? দুটোই এক্সিস্ট করুক। অডিট করতে চান, নিয়ম করতে চান, মোস্ট ওয়েলকাম। কেউ তো আপনাদেরকে বাধা দেয়নি। আমরা নিজেরাই কিন্তু বহু অডিট, আজকে যে জেসিআই বলুন, এনএবিএইচ বলুন, ফাইন্যান্সিয়াল অডিট বলুন, নিজেদের কি আমরা নিজেরা অডিট করি না? মানুষের পরিষেবা নিয়ে অডিট করি না? ফাইন্যান্স নিয়ে অডিট করি না? এটা ভাবা কিন্তু সম্পূর্ণ অমূলক। মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। আজকের দুনিয়ায় অ্যাট দ্য টাচ অফ আ বাটন মানুষের কাছে কিন্তু ইন্টারনেট অ্যাভেলেবল, ইনফরমেশন অ্যাভেলেবল। সেদিনকে ফেসবুকে একটা খুব সুন্দর যোগ দেখলাম, কেউ লিখেছেন, একজন ডাক্তারবাবু চেম্বারের বাইরে লিখেছেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করিয়া প্রত্যেকটি প্রশ্ন জিজ্ঞেস করলে 500 টাকা এক্সট্রা চার্জ করা হইবে। মানুষ অ্যাওয়্যার, গিয়ে জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু আমার কি হয়েছে। মানুষকে কিন্তু বোকা ভাবার কোনো কারণ নেই। পরিষেবা যদি ঠিক না থাকে প্রাইভেট হেলথ কেয়ার এক্সিস্ট করতে পারবে না। ছোট্ট একটা মানবিকতার কথা হচ্ছিল, মানবিকতার কথা বলি। একদিন আমারই হাসপাতাল থেকে একটি পেশেন্টকে ট্রান্সফার করার কথা একটি থার্ড হাসপাতালে, কলকাতা শহরে সেদিন রাত্রে কোনো নিওনেটাল অ্যাম্বুলেন্স ছিল না। তাই আমি মিস্টার রূপক বড়ুয়াকে ফোন করি, আমরা ওল্ড কালিগস। এমআরআইয়ের অ্যাম্বুলেন্স কলম্বে এশিয়ার বাচ্চা নিয়ে অন্য কোনো হাসপাতালে গিয়ে উপস্থিত হলো। প্রয়োজন ছিল না। আমরা কিন্তু মাঝে মাঝে মানবিকতা দেখাই, মোস্ট অফ দ্য টাইম দেখাই, এবং অনেক কিছুর ঊর্ধ্বে গিয়ে দেখাই। সেটা হয়তো প্রকাশ হয় না, সেটা হয়তো সবাই জানতে পারেন না,
যখন রাত্রি 3টে আমরা ফোন ধরি, যখন আমরা ঘুমোই না, আমরা কিন্তু জানাচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি, হসপিটাল অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি। এই কনসেপ্টটা বোধহয় ছোটোবেলা থেকে আমাদের শেখায়নি, আমার নতুন জেনারেশন হয়তো শিখছে। হাসপাতাল মানে একটা সেবার জায়গা, সাদা কোট পরে পড়ি এবং এঞ্জেল এবং ডাক্তাররা সাদা কোট পরে ঘুরে বেড়ান। প্রফিট ইজ অ্যান আনএক্সেপ্টেবল ওয়ার্ড ইন দিস ইন্ডাস্ট্রি। প্রফিট করা যাবে না। হাসপাতাল আবার প্রফিটের জন্য নাকি? কিন্তু হাসপাতাল তো এমপ্লয়মেন্ট জেনারেট করে, হাসপাতাল তো ট্যাক্স দেয়, হাসপাতাল তো কত টার্নওভার জেনারেট করে, সেগুলো কি একবারও বিবেচ্য নয়? ভাবুন তো, একবার চিন্তা করে দেখুন তো, কোনো না কোনো দেখবেন আপনার রিলেটিভ, আপনার ভাই বন্ধু, কোনো না কোনো রিলেটিভ হাসপাতালে এমপ্লয়েড। তো হাসপাতাল কি কিছুই জেনারেট করে না। থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট, আমার মনে হয় সবই ঠিক আছে, রুগী সচেতন, ইন্ডাস্ট্রি হলো, এত প্রবলেম তবু কেন? পারসেপশন মিসম্যাচ। পারসেপশন, আমরা যে আশা করে যাই, আমার বন্ধুরা বলেন, এই হসপিটালে এই হোটেলের জেনারেল ম্যানেজার আমার বন্ধু, তো ওর সঙ্গে মাঝে মাঝে আলোচনা হয়, আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, নো ওয়ান ক্যান গ্যারেন্টি আউটকাম। এটা আমাদের সব থেকে বড় ট্র্যাজেডি। হাসপাতাল ইন্ডাস্ট্রিতে বসে আমরা কোনো গ্যারেন্টি দিতে পারি না আউটকামের। এটাই হচ্ছে সব থেকে বড় পারসেপশন মিসম্যাচ। আমরা ভগবান নই, মেডিসিন ইজ নট এ ডেফিনেটিভ সায়েন্স। সবটা 2 আর 2 4 হয় না, দের ইজ নো ডেফিনিট ফর্মুলা। তা বলে এই ফর্মুলাতে মিলল না বলে কালিমা লিপ্ত করে দিলাম, চোর বলে দিলাম, বদনাম করে দিলাম, এটার হয়তো খুব একটা প্রয়োজন নেই। আমরা কি কোএক্সিস্ট করতে পারি না? দুটো পরিষেবায় কি একসাথে কোএক্সিস্ট করতে পারে না? গভর্নমেন্ট কি আজকে 60% 70%-এর যে চাপ আছে ইমিডিয়েটলি নিতে পারবেন? তার জন্য বহু সময়, বহু ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন। লাস্ট একটা ছোট গল্প দিয়ে শেষ করি। দুটো একটা হচ্ছে, আমার খুব সৌভাগ্য হয়েছিল প্রফেসর শীতল ঘোষের সঙ্গে, উনি যখন একদিন রাউন্ড দিচ্ছিলেন হাসপাতালে যাওয়ার, উনি আমাকে নিয়ে গেলেন। তো দেখলাম একজন পেশেন্ট বিছানায় শুয়ে বলছেন, ডাক্তারবাবু কতদিন তো হয়ে গেল, আর তো যেতে পারছি না, কেন বাড়ি যেতে পারছি না? তো উনি নেই আমাদের মধ্যে আজকে। উনি বললেন, ভাই হেলথ কেয়ারটা তো ফিতে দিয়ে মাপা যায় না। 2.5 মিটার কাপড় কিনে একটা জামা হয়ে যাবে, ওই 2.5 মিটার তো আমি ফিতে দিয়ে মাপতে পারবো না, তাই জন্যই তো আমি তোমাকে ছাড়তে পারছি না। আসলে মানুষের বড় হাসপাতালে গেছি, অনেক টাকা খরচা করছি, মানে আমার রোগ নিরাময় হবে। এই যে পারসেপশনের মিসম্যাচ, ডাক্তারবাবু আমাদের রুগী তো মরে গেল, তাহলে এত টাকা খরচা করে কি লাভ হলো? খরচা করলেই কি রুগী বাঁচবে? মানুষকে বোকা ভাবা ভুল। প্রাইভেট হেলথ কেয়ারকে কালিমালিপ্ত করার কোনো প্রয়োজন নেই। উই উইল কোএক্সিস্ট টুগেদার, উই উইল ওয়ার্ক টুগেদার টু মেক আ বেটার সোসাইটি। ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম বাবু, বিশেষ ধন্যবাদ। দুটো বিষয়ে আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে সরকারি এবং বেসরকারি ব্যবস্থা একে অন্যের পরিপূরক। দ্বিতীয়, আপনার সঙ্গে আমি একমত যে সত্যি মানুষ বোকা নন, কিন্তু পাশাপাশি মানুষ বিশেষজ্ঞও নন। যখন কোনো ডাক্তারবাবু একটা 25 টাকার ওষুধ লিখে দেন, সেটার জেনারিক নাম লিখলে 5 টাকার ওষুধটাও পাওয়া যায়, সেইটা বোঝার মতো যথেষ্ট শিক্ষা আমাদের অনেকেরই নেই। বলতে, স্বীকার করতে কোনো আমার লজ্জা নেই, দ্বিধা নেই যে আমারও নেই। আর দুটো অংশে আমার ভয় লেগেছে, যেহেতু আমার প্রথম রাউন্ড শেষ, ওপেন ফোরাম শুরু হচ্ছে। এই ভয়ের দুটো জায়গা আমি বলি, আপনার বক্তব্য থেকেই ভয়টা লেগেছে। এক হচ্ছে, বিজ্ঞাপনে যদি কোটি কোটি টাকা খরচ করেন, সেই কোটি কোটি টাকা আমার আপনার পকেট থেকে আবার উঠে আসছে না তো, এক ভয়ের। দ্বিতীয় জায়গা, আপনি আশ্বাস দিয়েছেন, ঘটনাটা শুনে চমৎকার লেগেছে। সঞ্চালক হাততালি দিতে পারে না, কিন্তু হাততালিও হয়তো আমি দিয়ে ফেলতাম। কিন্তু উল্টোটা ভেবে আমার ভয় লেগেছে, সেটা হচ্ছে কোনো একদিন কি এমনও আসতে পারে, বা কোনো দিন এসেছে যেটা আমাদের সামনে আসেনি, যে কলম্বিয়া এশিয়ার শীর্ষকর্তা, তিনি আমরিস শীর্ষকর্তাকে ফোন করে বললেন একটি শিশু যাবে, অ্যাম্বুলেন্স পাঠান, আর তিনি বললেন না, আপনি অন্য হাসপাতাল পাঠাবো না। আমি বলছি, আপনি বলেছেন যে পাঠিয়েছেন, অভিনন্দনযোগ্য, না পাঠানোর অপশান ছিল বুঝি? আমি যাই না, আমার পরের রাউন্ড শুরু।
না, এতে তো Any point? উত্তরটা আমি আমি একটা উত্তর পেয়েছি, হ্যাঁ। সেটা হচ্ছে এর মাঝে মাঝে ওনারা মানবিক মুখ দেখান। উনি বলেছেন যে আমরা মাঝে মাঝে মানবিক মুখ দেখাই, মানে হাসপাতালের কাছে আমরা যদি 24 ঘন্টা মানবিক মুখ আশা করে থাকি, আমরা ভীষণ ভুল এবং অন্যায় করছি। আমার মনে হয় স্যার এরকম এতটা তির্যক মন্তব্যের হয়তো প্রয়োজন ছিল না, কারণ বিতর্কের শেষে হাজার হোক আমরা সাধারণ এবং সংবেদনশীল নাগরিক। স্যার যে কথাটা বলেছেন, আমি সেখানে একটা কথা বলি আপনাকে। আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পয়েন্ট বলেছেন। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর এম্পাওয়ার্ড ডেমোক্রেসির মধ্যে একমাত্র যারা রাইট টু লাইফ দিয়েছে উইদাউট রাইট টু ট্রিটমেন্ট। ভারতবর্ষের ছাড়া দ্বিতীয় কোনো কনস্টিটিউশন নেই which gives right to life without right to treatment। কারণ আমরা নিষ্ঠুরভাবে স্বীকার করে নিয়েছি যে আমরা খানিকটা চিকিৎসা দেব, অনেকটাই দেব না, 1 নম্বর। সেকেন্ড কথা হলো যে বারবার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভে যে কথাটা বোঝানো হচ্ছে বা উঠে আসছে যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি একটা সাংঘাতিক, কিছুটা বলিউডের মতো ব্যাপার, লোকে টাকা ফেলছে, লাভ করছে এটসেট্রা। যারা আজকে ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স, স্টক মার্কেট এই সমস্ত নিয়ে বিন্দুমাত্র খবর রাখেন, জানবেন যে হেলথ কেয়ার ইজ ওয়ান অফ দ্য লিস্ট প্রফিটেবল অফ অল কোটেড স্টকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। দ্বিতীয় পয়েন্ট, আজকে নরসিংহ রাও 91 সালে অন্য সমস্ত ইন্ডাস্ট্রিকে খুলে দিয়েছিলেন। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ফরেন ডেভেলপমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য ওপেন হয়েছিল 1975 সালে। তখন থেকে এখনো $10 ইনভেস্টেড হয়নি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে, কারণ ভারতবর্ষের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টর ফ্রেন্ডলি বলে মনে করে না। অলমোস্ট ইচ অ্যান্ড এভরি একটা হসপিটালকে ব্রেক ইভেনে আসতে 5 থেকে 7 বছর সময় লাগে। যেখানে আপনি টাটা মোটরসকে আশা করেন যে তারা 22% আপনাকে এবিটা বা প্রফিট মার্জিন দেবে, আজকে একটা হসপিটাল যদি 5-7% করতে পারে লোকের মাইনেপত্র হানা টানা বিল মিটিয়ে, তাহলে সে ধন্য হয়ে যায়। এবং আমাদের এটাও বলতে হবে, যদি হসপিটালের ওপর থেকে আপনি এই প্রফিট বা যেটা আপনারা বারবার বলেছেন যে কেস জোগাড় করো, পেশেন্ট নিয়ে এসো, পেশেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? সিনেমায় টিকিট সেল করলে আপনার রেভিনিউ হচ্ছে। শাহরুখ খান 130 কোটি টাকা করলে আপনি হাততালি দিচ্ছেন। শাহরুখ খানের 130 কোটি টাকাটা ডোনেশন থেকে আসছে না, টিকিট সেল থেকে আসছে। আজকে একটা হসপিটাল চালাতে আপনার যদি মাসিক খরচা হয় 12 কোটি টাকা, আজকে একটা স্ট্যান্ডার্ড প্রাইভেট হসপিটালকে খালি জেনারেটরের ডিজেল কিনতে হয় 15 লক্ষ টাকার মাসে। কারণ আমরা ওই অপারেশন করতে করতে 20 মিনিট আলো চলে গেল, আমরা সহ্য করতে পারি না। শুধু যদি ইকোনমিক্সের কথা স্যার, দ্য কোয়েশ্চেন রিয়েলি ইজ, বললে তো হবে না। শুধু ইকোনমিক্স দেখুন, স্বাস্থ্য পরিষেবার সাথে বাণিজ্য এক করলে চলবে না, কিন্তু তাহলে টাকাটা আসছে কোত্থেকে? কিন্তু আপনি 100 টাকা 10,000 টাকা একটা রুমের ভাড়া কেন হবে না? কালেক্টেড, তাহলে আপনি এয়ারলাইন্স, তাহলে এন্টারটেইনমেন্টে চলে যান, না, অ্যামিউজমেন্টে যান। না, সেটা হয় না স্যার। হাসপাতালের পরিষেবা একটা রুম, আপনি একটা রুম, একটা এয়ারলাইন্স বিজনেস ক্লাসও আছে, ইকোনমি ক্লাসও। আমি কমার্সটা বুঝি, আমি ভাই প্রফেশনাল ক্লাসে আপনি ট্রাভেল করবেন তখনই যখন আপনার ইচ্ছে হবে। আমার বক্তব্য হচ্ছে যে যেটা আইন বলছে, কোন হাসপাতালে কোন ডিসপ্লে আছে কোথায় কত রেট? হ্যাঁ, সমস্ত কোথায় আছে, কাদের? সমস্ত হসপিটালে আছে। নেই, আমি আজকে দেখে এসেছি, ছবি তুলে এসেছি। আপনি সঠিক জায়গায় দেখেন, সমস্ত প্রত্যেক হসপিটালে আছে। ইউ আর মিস্টেকেন। বেড চার্জেস রয়েছে না, আমি একটা কথা বলি, আমরা উত্তেজিত হয়ে যুক্তির অবতারণা দরকার। আমার মনে হয় সবাই একসঙ্গে বললে শোনা যাবে না। উত্তেজিত হয়ে লাভ নেই। আমার মনে হয় একটা জায়গায় আমরা সুভাষবাবু আমরা একটু রং সুমনদা, জায়গায় চলে যাচ্ছি। ও সুমনদা, এখানে বলছি উত্তেজনা ডাক্তার হবে না তো? না, বিশ্বনাথ, এক সেকেন্ড। আমরা না সুভাষবাবুর যে একটা কথা যেটা উনি বলতে চাইছেন যে একটা সুইটের ভাড়া 9,000, 10,000, 12,000 কেন নয়? আপনি কে যাচ্ছে সুইটে, কেন তাকে যেতে হচ্ছে? আপনি চাইবেন একটা মানে 200-500% কমফোর্ট চাইবেন কেন? কিন্তু স্বাস্থ্য পরিষেবা একটা রুমের ভাড়া 10,000 টাকা থাকবে কেন? তাহলে তো প্লেনেও বিজনেস ক্লাসটা তুলে দেওয়া উচিত। আপনি এটা তো বলছেন না, বিদেশে যাওয়ার আগের দিন সে 15টা সিজার করে চলে গেছে। বাবু, আরেকটা আপনি তো বলছেন না যে 500 টাকা তার একটা জেনারেল বেডও আছে, 500 টাকার একটা জেনারেল বেডও আছে, সেটা তো আপনি বলছেন না। আমরা মাইক্রো ইস্যুকে না ডিসকাস করে ম্যাক্রো পার্সপেক্টিভে যদি ব্যাপারটাকে দেখি, সেভাবেই দেখলে একটা কনস্ট্রাকটিভ জায়গায় পৌঁছানো যেতে পারে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে প্রয়োজন।
যে আলোচনাটা বারবার উঠে এলো যে সত্যি সত্যি এই মুহূর্তে ভারতবর্ষে কেউ বুক চিতিয়ে বলতে পারবে না সরকার একা স্বাস্থ্য ব্যবস্থা টানতে পারবে, চিকিৎসা ব্যবস্থা টানতে পারবে, কমপ্লিমেন্টারিটির একটা স্পেস আছে। কিন্তু যেটা বোঝা দরকার, যেটা অরিন্দম বাবুর আলোচনাতে এলো, যে বেসরকারি পরিষেবা, মানে আমি আবার বেসরকারি বলে আমি মিশনারিদের বাদ দিই, কারণ তারা ভারতবর্ষে যে অবদান রেখে গেছেন বেসরকারি ক্ষেত্রে তাদেরকে স্যালিউট করি। আমি কর্পোরেট চিকিৎসা ব্যবস্থা কর্পোরেট চিকিৎসা ব্যবস্থাকে কেউ কালি লাগাচ্ছে না, যে কোনো ভাবেই হোক একটা পারসেপশন অফ বিং পেইন্টেড ব্ল্যাক তৈরি হয়ে গেছে। অভিজিৎ দা, কালি লাগাবার প্রশ্ন ওঠে না। টোটাল হেলথ কেয়ার প্রসিডিওর, হেলথ কেয়ারের 20% happens in the government sector, 80% happens in the private sector. Which data is this? This is McKinsey Healthcare, PWG Healthcare. Data does not say this. What is the source of the data? Data you need to give. National Family Health Survey and National Sample Survey data says 70% of patients থেকে পশ্চিমবঙ্গে মিশনারিদের হাতে দিয়ে দেওয়া উচিত। Wrong data. Misinformation. অভিজিৎ দা, এখন আমি একটা কথা বলি, শুনুন। no data. হচ্ছে চিকিৎসায় আধুনিকীকরণ এমন জায়গায় গেছে, আমি এক মিনিট বলে নি, তারপর আমি বলবো। আমরা রোজ সকালে তো একদম তাই করতে হবে। তো NHS 1965 সালে ডাক্তারদের মাখন থেকে আরম্ভ করে জল, কোল্ড ড্রিঙ্ক সব দিত। এখন কমতে কমতে একটা পাউরুটিও দেয় না। এবং এখন এই মুহূর্তে ইউকের খবর হচ্ছে 4টে হসপিটালকে মার্জ করিয়ে একটা হসপিটাল করে দিচ্ছে, এবং বেশ কিছু ক্যান্সার কেমোথেরাপি ড্রাগ হ্যাজ বিন কমপ্লিটলি পুট আউটসাইড দ্য প্রোভাইডেন্স অফ দ্য NHS হসপিটাল। অর্থাৎ NHS এই মুহূর্তে স্বীকার করে নিয়েছে যে আধুনিক চিকিৎসার যে ক্রমবর্ধমান খরচ সেটা সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমেরিকা এটা বহুদিন আগেই ওরা মানতো না, এবং এখন ওরা কমপ্লিটলি মেনে নিয়েছে এটা সম্ভব। মিশনারিদের হাতে দিয়ে দাও, খ্রিস্টান মিশনারি এক্ষেত্রে দাঁড়িয়ে আমি জাস্ট একটা দীপ্তেন্দ্র যে জায়গাটা অবতারণা করলো, যে প্রসঙ্গটা, সেটা দিয়ে বলতে চাই, চিকিৎসার ক্ষেত্রে পৃথিবীর সব থেকে অনিরাপদ দেশগুলোর অন্যতম হচ্ছে আমেরিকা, এবং সেই হীরক রাজার দেশে রাশ টানতে চেয়েছিল একজন অ্যাঞ্জেল, হিজ নেম ইজ বারাক ওবামা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দেশটাও পিছু উঠতে শুরু করেছে। আমি শেষ করি, সেটা হচ্ছে মনে রাখা দরকার গত বছরের মানদণ্ডে আমেরিকার স্থান 57তম। আমাদের যদি কোনো দেশের উদাহরণ টানতে হয় তাহলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির উদাহরণ টানতে হবে। যদি আমরা স্বাস্থ্যের উন্নয়নের কথা হবে, চিকিৎসার উন্নয়নের কথা হবে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কার্ডিয়াক সার্জারি, লিভার ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশনের উন্নয়নের মধ্যে দিয়ে, যেগুলোকে উন্নয়ন বলে বলা হয়, স্বাস্থ্যের উন্নয়ন হয়নি, চিকিৎসার উন্নয়ন হয়নি। হয়েছে শিক্ষা, নারী শিক্ষা, এম্পাওয়ারমেন্ট এন্ড মানুষের পভার্টি এলিভেশন, এইসবের মধ্যে দিয়ে। সুতরাং দেশের উন্নয়নের কথা, আজকে ভারতের গড়ায়ু বেড়ে গেছে পভার্টি এলিভেশনের স্টেপের মধ্যে দিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমেরিকা আলোচনার কথা বলি তখন ভুলভাবে আমেরিকার কথা আপনি বলছেন, সেই গাইডলাইনের বেসিসে কনজিউমার ফোরাম সেই গাইডলাইনের বেসিসে ডাক্তারকে কিন্তু জাজ করে। কিন্তু আমেরিকাটাকে মডেল করে এগোতে গেলে না না, আমেরিকাটাকে মডেল বলছি না, অথচ আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসা করছেন, আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজি আপনি পার্সোনালি মানছেন না। কিন্তু এই মুহূর্তে 100 জন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের মধ্যে 90 জন আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজির গাইডলাইনই মানে, এবং যখন কোর্টে কেসটা ওঠে তখন এটাই বলা হয় যে পেট জ্বালায়। কথা হলো, আমি রূপক বাবুর সঙ্গে, অরিন্দম বাবুর সঙ্গে একমত, প্রফিট কোনো অপরাধমূলক শব্দ নয়, প্রফিট হতেই পারে। দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু আপনার সেক্টরে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু সংবাদপত্রে পরের পরে এই নিয়ে রিপোর্ট গত এক সপ্তাহে ছাপা হয়েছে, স্টেন্ট, আমি বলছি 650% লাভ, কোন বিজনেসে এত প্রফিট হয়? আদৌ এটা সত্যি? আপনি অ্যাজ আ কার্ডিওলজিস্ট আমায় বলুন, 650% প্রফিট। সেখানে অনেক রকম অমার্জিত কার্যকলাপ ছিল, এবং তার প্রতিবাদ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে হয়েছে, ডাক্তাররা করেছেন। গত 3 বছর চলেছে, বছরের পর চলেছে। কেন চলেছে? এই কারণে চলেছে যে আমাদের ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল কাউন্সিল তার থেকে ইচ্ছাকৃতভাবে চোখ সরিয়ে নিয়েছিলেন। তারপরে আমাদের পিয়ার গ্রুপ থেকে যখন প্রেশারটা বাড়তে লাগলো তখন তারা এই রিভিশনটা করতে বাধ্য হলেন।
সুতরাং ইয়োর পয়েন্ট ইজ অ্যাবসলিউটলি রাইট, যে কেউ ধোয়া তুলসী পাতা নয়। আমরা সেখানে এটাকে এনকারেজ করেছি, এই আগুনটাকে। এবার তারা অর্থোপেডিক ইমপ্লান্ট নানান জিনিস নিয়ে কাজ করবেন। আর অভিজিৎ দা একটা ইম্পর্টেন্ট খালি দুটো কথা বলি। অভিজিৎ দা, স্ক্যান্ডিনেভিয়ার যেমন দুটো দিক আছে, স্ক্যান্ডিনেভিয়াতে বেস রেট অফ ট্যাক্সেশন ইজ 65%। আপনি যদি বেস রেট অফ ট্যাক্সেশন ভারতবর্ষেও 65 করেন, প্রথমত আপনি আর ইলেকশনে দাঁড়াতে পারবেন না, আর দ্বিতীয়ত হচ্ছে 10 লক্ষ লোক তো ট্যাক্স দেয়, তো তাতে যদি 65 করেন কি 85 করেন, স্যার একটু বাস্তবসম্মত কথাবার্তা বলা উচিত। এবং সেকেন্ডলি হলো যে বারাক ওবামা যে অনবদ্য অবদান তিনি রেখে গেছিলেন, সেটাই ডেমোক্র্যাটিক পার্টির পতনের কারণ হলো। কারণ উনি একটা বিরাট কাজ করেছিলেন যে 20% আমেরিকাকে ইন্স্যুরেন্সের মধ্যে আনার, তারা তার জন্যে ফাইন্যান্সিয়াল প্রভিশন রাখতে পারেননি। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল রিজনস যে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অত ভালো কাজ করেও এই ইলেকশনটা হারতে হলো ডোনাল্ড ট্রাম্পের মতো একজন কট্টর মানুষের সামনে। আমি জাস্ট শেষে দুটো কথা বলতে চাই। উন্নয়নের প্রশ্নে চিকিৎসার ক্ষেত্রে কর্পোরেটাইজেশন যে জিনিসটাকে উপস্থাপিত করে সেটা হচ্ছে যন্ত্র মানেই যেন উন্নয়ন, না নয়। আবারও বলছি, পৃথিবীর কোনো দেশে চিকিৎসার উন্নয়নে যন্ত্রের প্রয়োজন, কিন্তু যন্ত্রটাকে সামনে রেখে মানুষের উপর ট্যাক্সেশনের যে গল্পটা বাঁধা হয় সেটা সঠিক নয় বলেই আমার মনে হয়। আমিও যন্ত্রের প্রয়োগ করি, কিন্তু ভারতবর্ষে যেটা ঘটছে এবং যেটাতেই ব্যক্তিগতভাবে আমার এবং সকলেরই চিন্তা, যে যন্ত্রের অপপ্রয়োগ এবং যন্ত্রটাকে দেখিয়ে তার পেছনে খেলাধুলার যে অঙ্গটা চলে, সেটাই ভারতবর্ষের মতো একটা জিনিস আপনাকে বলি, যে জিনিসটা যে আমরা ডিসকাশনের মধ্যে কিন্তু এসেছি, যেটা যে আমাদের কিন্তু একটা মেজর একটা এক্সপেন্স হয় কিন্তু এইচআর এর উপর, হিউম্যান রিসোর্স। আমরা কিন্তু কখনোই বলি যে আমাদের মেজর এক্সপেন্স কিন্তু এক সেকেন্ড, এইচআর সব ইন্ডাস্ট্রি করে, শুধু মেডিকেল ইন্ডাস্ট্রি নয়। যেটা অভিজিৎ বাবু যেটা বলছেন, হাইলাইট করছেন যে যন্ত্রের উপর, যন্ত্রটা হচ্ছে কিন্তু পরের দিকে আসছে। প্রথমে কিন্তু আসছে কিন্তু মানবিকতা, প্রথমে আসছে কিন্তু হিউম্যান রিসোর্স, যেটা নিয়ে আমরা বারবার কিন্তু হাইলাইট করছি। যেখানে আপনারা জানেন তো, আপনারা তো অভিজিৎ বাবু তো নিশ্চয়ই জানেন যে একটা ক্রিটিক্যাল কেয়ারে আজকে আমাদের নার্সের যে রেশিও যেটা থাকে, অনেকে বলা হয় যে কেন এত এক্সপেন্স, কেন এত বিয়ে। আপনারা তো সবাই দেখেছেন, আপনারা প্রাইভেট হাসপাতালে ভিজিট করছেন, জানেন যে একটা হাসপাতালে ডাক্তার নার্স রেশিও যেটা থাকে 1:1 রেশিও থাকে। একটা পেশেন্টের সঙ্গে একটা নার্স থাকে। একটা যদি ভেন্টিলেটরে যদি পেশেন্ট থাকে, ইয়েস অফকোর্স, ইফ ইউ ডোন্ট নো ইউ মাস্ট গো অ্যান্ড ইউ মাস্ট সি অ্যান্ড ইউ মাস্ট অবজার্ভ বিফোর উই মেক এনি কমেন্ট। তো এই যে জিনিসটা ফার্স্ট কেন, তাহলে তো আমরা 4টে মেশিন দিয়ে 2টো রোবট দিয়ে তো আমরা কাজ করতে পারতাম। ইয়েস অফকোর্স, আমরা মেশিনের কথা যখন বলছি, আজকে আমরা রোবোটিক সার্জারির কথা বলছি, কেন? সেটা হচ্ছে যে কাজটা মানুষের দ্বারা সম্ভব হয় না, যে কাজটা সেখানে আমরা মেশিন প্রয়োগের কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতেই আমরা বলছি যে আধুনিকীকরণ যদি হয় সেইখানটাতেই আধুনিকীকরণ কথা, কিন্তু তার আগে কিন্তু মানবিকতা কিন্তু আমাদের কাছে সব থেকে আগে আসছে। সহকর্মী তার বাবাকে ভেন্টিলেশনে রাখলো, আমি সেই নার্সিংহোমে গেলাম, 17 দিন হয়ে গেছে। তাকে ওই পায়ের সুড়সুড়ি দিয়ে যখন যায় বাড়ির লোক ই করে, তারপরে আমি হেলথ সেক্রেটারি ছিলাম, তার সাথে কথা বলে পিজিতে অ্যারেঞ্জমেন্ট করলাম, তারপরের দিন তার খুলে দিয়ে তাকে ডেথ। ভেন্টিলেশন মানে হচ্ছে ওয়ান অফ কেস দিয়ে, না আমি আমাদের অভিজ্ঞতাটা বলছি, আপনাদের অভিজ্ঞতাটা বলেন, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। তাকে আমি হাজির করতে পারি, এটা তো অভিজ্ঞতার অ্যালবাম নয়, না অ্যালবাম না হোক, অন্তত সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে এগোতে হবে। কথা বলি, এই প্রশ্নগুলো উঠতোই না, এই যে খরচ, বেসরকারি হাসপাতালকে ডাকাত বলে ভাবা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো উঠতোই না। কারণ আমরা সবাই জানি যে আমাদের বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হয়, আমরা সবাই হই, এবং সেগুলো যে প্রত্যেকটা যে খুব খারাপ সার্ভিস দেয় তাও নয়, সেটাও আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে জানি। মূল সমস্যাটা হচ্ছে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেই তার অনুপাতে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হলেও এটার যে বারবার যে মানবিক মুখের কথা মিস্টার বড়ুয়া বলছেন, সেই মানবিকতা আমরা পাই না, অনেক সময় চিকিৎসকদের কাছে পাই না, অচিকিৎসক কর্মচারী যারা, অর্থাৎ নার্স থেকে শুরু করে অন্যান্য যে কর্মচারী, তাদের অধিকাংশের কাছ থেকে পাই না। এটা কিন্তু শুধু আমার একার বক্তব্য নয়, আপনি প্রতিটি রোগী এবং তার পরিবারের সাথে কথা বলে দেখবেন, প্রত্যেকের কিন্তু একই বক্তব্য। ম্যাডাম, এরকমও হয় যে আমি অনেক অভিনেতার কাছে বলেছি আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, আসবেন, বলেছে যাবো, 35,000 টাকা অ্যাপিয়ারেন্স ফিস দেবেন। না, আমি আপনাকে যেটা বলতে চাই, ইউ আর কারেক্ট, আপনি যেটা বললেন, যে পরিষেবা পাই না বা আমরা যে মানবিক মুখ,
আপনাকে একটা ছোট্ট জিনিস বলি, একটা ইন্টারন্যাশনাল কোম্পানি কাউকে দিয়ে ট্রেনিং করাতে গেলে বা একটা বড় ট্রেনারে কাউকে দিয়ে আমরা কন্টিনিউয়াস কিন্তু সফট স্কিলস ট্রেনিং আমার মনে হয় সমস্ত হাসপাতাল করিয়ে চলেছে অহরহ। আমরা মানুষকে শেখাতে চেষ্টা করছি যে কিভাবে এমপ্যাথি, সিম্প্যাথি, অহরহ এই একটা খরচের ট্রেনিংয়ের দাম, আমি অ্যামাউন্টটা আপনাকে বলতে চাই না, সেটাকেও কিন্তু হাসপাতাল পাশাপাশি অরিন্দমবাবু বেশিরভাগ রোগীর একটা কনসার্ন থাকে আমার মনে হয় এই প্ল্যাটফর্মে বিশ্বনাথ যেটা অ্যাড্রেস করা উচিত সেটা হচ্ছে ভুয়ো বিল বা ভুতুরে বিল। আমি জানি না আপনাদের সংগঠন বা ইন্ডিভিজুয়াল হাসপাতাল কিভাবে করে। একটা রাস্তা সাব কন্ট্রাক্টে রাস্তা তৈরি করলেও সেই বিলটা চেক করতে হয়, এলিমিনেট করতে হবে। এবং অভিজিৎ দাই প্রসঙ্গটা তুলেছেন, which is very right, যে আজকে হয়তো আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কন্ট্রোলড অ্যান্ড মনিটরড কর্পোরেটাইজেশন। আর সেকেন্ডলি হচ্ছে যেহেতু একটা সাবস্ট্যান্সিয়াল অংশ কর্পোরেট সেক্টরে থাকবে, আমাদের দেখতে হবে সরকারকে দেখতে হবে যাতে একটা তীব্র প্রেশার অফ প্রফিট মেকিং যদি আমরা কিছুটা ফ্যাসিলিটেট করে সেই প্রেশারটা তার থেকে অ্যাবসলিউটলি এগ্রি। কিন্তু পাশাপাশি এইটাও যে সেদিনই একজন অডিটর লিখছেন যে একটা গোটা দিনের হাসপাতালের বিলে এত গ্লাভস আর তুলো কেনা হয়েছে, তাতে হাসপাতালের, আপনাদের সৌভাগ্যক্রমে আপনারা দুজন যে আছেন দুজনের হাসপাতালের নাম ছিল না, তাতে হাসপাতালের অর্ধেকটা ভরে যাওয়ার কথা, এত গ্লাভস আর তুলো দেখানো হয়েছে একদিনের বিলে। তো এটাও কিন্তু একটা অভিযোগ। সরি, আমি বিশ্বনাথকে মাঝখানে থামিয়েছিলাম। অ্যাকচুয়ালি অভিনেতার কথাটা আপনি ঠিকই বলেছেন। ঘটনা হচ্ছে আমাদের প্রত্যেক অভিনেতার সাথে প্রত্যেক অভিনেতার একটা সমঝোতা থাকে। তোমার পাড়ার অনুষ্ঠানে আমি একবার যাব, আমার পাড়ার অনুষ্ঠানে তুমি একবার আসবে, এর বাইরে আর আমরা যাই না, কারণ এটা তো আমাদের প্রফেশন। আর হঠাৎ করে আমাদের যখন লিভিং অভিনেতাদের বেসরকারি হাসপাতালে যেতে হয় না, অবভিয়াসলি যেতে না। উনি যেটা বললেন এটা কি আমার আর মিস্টার বড়ুয়ার অ্যাম্বুলেন্স দেওয়া নেওয়ার মতো ব্যাপার হলো? একবার আমি দেবো, একবার আপনি না। এবার না, কি হচ্ছে, উনি বলেছেন যে অ্যাওয়ারনেসের জন্য টাকা চেয়েছেন। কারণ আমরা যখন লক্ষ্য করি যে দীপ্তেন্দ্রদা, যদি আমার কিছু ডাক্তার জানাশুনো আছে, তারা অনেক সময় মানুষের জন্য সাধারণ, আপনারাও করেন, প্রত্যেকেই করি আমরা, কিন্তু আমাদের পেশাটা এত ঝুঁকিপূর্ণ এবং তার স্প্যানটা কখন কি শেষ হয়ে যাবে হয় না। এবং আপনার অনুষ্ঠানটা যেতে গেলে আমাকে একটা 12 টাকার ইস্ত্রি দিয়ে জামা পরতে হবে, আমাকে জুতোটা পলিশ করতে হবে, আমার প্যান্টটা ক্রিজটা ঠিক করতে হবে, আমার সানগ্লাসটা 2000 টাকার দাম হবে, না হলে আমাকে কেউ ভাববে না। তাহলে দীপ্তেন্দ্রদা আর আমার মধ্যে একটা পার্থক্য থাকতে হবে। অমিতাভ বচ্চনের হাতে হ্যান্ডশেক করেছিলাম, হাতে পারফিউমের গন্ধটা 2 দিন ছিল। তো কিন্তু এই কথাটা তো আপনারা বলেন না মাঝ রাতে, তার মানে আপনারা এগ্রি করছেন যে খরচা আছে। কর্পোরেটাইজেশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা কতটা ইম্পর্টেন্ট? একদমই ইম্পর্টেন্ট, কিন্তু সেখানেও একটা মানবিকতা থাকতে পারে। যদি আমার 35,000 হয়, তাহলে নিশ্চয়ই যদি একটা ডাক্তার অ্যাওয়ারনেস হয়, তখন নিশ্চয়ই আমাকে সেদিক থেকে ভাবতে হবে। কারণ আপনি যেটা বললেন অগ্নিশ্বরের সন্ধান আমরা সবাই করছি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমাদের মন ভাঙছে, কারণ কাঁচের সর্কর হিরোটা এবার নেগেটিভ। কিন্তু বিশ্বনাথ বাবু, এই কথাটা কিন্তু আপনারা তখন বলছেন না, যখন মাঝরাতে একজন ডাক্তার তার সব কিছু ফেলে, যে কিনা রাত 8টার সময় হয়তো বাড়িতে গেছে, 12টার সময় ঘুমিয়েছে, 2টোর সময় তাকে রাত্রেবেলা জাগিয়ে একটা মরণাপন্ন পেশেন্ট যখন আসছে হাসপাতালে, তাকে যখন বাঁচিয়ে তুলছে, তারপরে যখন তার সেই খরচা কিংবা তার তেলের খরচা, তখন কেউ কিন্তু বলছে না কেন রাত্রিবেলা এসেছিল। সিনেমা বলেছে, সিনেমা খনিকের অতিথিতে বলেছে, সবাই বলছে সিনেমা খনিকের অতিথিতে বলেছে, সিনেমা বলেছে আপনার কাছের স্বর্গতে, সিনেমা বলেছে সপ্তবদীতে, সিনেমাই একমাত্র ডাক্তারদের হয়ে বলেছে। এসে দুটো প্রসঙ্গের অবতারণা মনে হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেদিন থেকে চিকিৎসক হয়েছি সেদিন থেকেই বোধহয় আমরা ভাবতে শুরু করেছি যে আমার রাতগুলো আমার হাতে থাকবে না। এখন যদি দমকলে যিনি কাজ করেন, তিনি যদি ভাবতে শুরু করেন আমি দমকলের গাড়িটা নিয়ে যাওয়ার সময় আমি যদি উপরি কিছু না পাই, তেলের দাম না পাই, আমি কাজ করবো না, এটা হতে পারে না। আমার মনে হয় কোথাও যেন এই সাংস্কৃতিক জায়গাটায় আমাদের একটু ভাবনা চিন্তা করে পরিশীলিত হওয়া দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তো শুনুন, ভারত সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা তো রাত বিরেত মানুষের পাশে গিয়ে দাঁড়াই, আমরা কোনো ফিস করতে পারি না। এবং এখানে দাঁড়িয়েই আমার মূল ব্যথা লাগে, ব্যক্তিগতভাবে বলছি, একদম ব্যক্তিগত অনুভূতি, যে যখন শুনি যে ব্যবসায়িক চিকিৎসা আবার সমাজসেবা নাকি, এই প্রসঙ্গ দেখুন ব্যাপারটা হচ্ছে যে এইগুলো গুজফুস হাসপাস করে কোথাও কোথাও জেনারেলাইজ করছেন। না না আমি জেনারেলাইজ করছি না, একদম জেনারেলাইজ করছি না। আমি এই জন্যই এই মঞ্চে তুলে ধরতে চাইছি
যে আর কেউ যেন কখনো এইরকম উন্মাদ উচ্চারণ না করে। না অভিজিৎ, এটাও মনে রাখতে হবে যে মানবিকতা ইজ নট আ মনোপলি অফ দ্য গভর্নমেন্ট সেক্টর। প্লিজ রিমেম্বার, সেখানে কেউ বলেনি তো। আমরা কি বলেছি নাকি যে মানবিকতা ইজ দ্য গভর্নমেন্ট? Humanity told that I'm trying to incite within the corporate the desire to be humane, which I believe it is present there. Corporate sector is a corrupt sector. Corporate sector is a corrupt sector. Totally. আমি as an auditor বলছি, এবং বাকিটা নিঃসন্দেহে যে কোটি কোটি মানুষ এই অনুষ্ঠান দেখছেন তাদের মনের প্রশ্নগুলোর অন্তত কিছুটা হলেও ছুঁতে পারলাম। কোনো সন্দেহ নেই যে সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্র একে অন্যের পরিপূরক। যদি কেউ মনে করেন যে বেসরকারি ক্ষেত্র নেসেসারি ইভিল, তাকেও যদি নিয়ন্ত্রণের মধ্যে, নজরদারির মধ্যে তার মানবিকতাটা ধরে রাখা যায়, যদি সামাজিকভাবে দায়বদ্ধ করা যায়, কোনো সন্দেহের অবকাশ নেই যে আমাদের রাষ্ট্রটা থাকার পক্ষে অনেক ভালো একটা রাষ্ট্র হবে। আমরা একদিনে বারবার আমরা সংবাদে দেখেছি যে 104টি স্যাটেলাইট মহাকাশে হয়তো পাঠিয়ে দেব, কিন্তু সেদিন সন্ধ্যের খবরেই আমাদের খবর করতে হয় যে ভারতবর্ষেরই কোনো প্রত্যন্ত গ্রামে একজন প্রসূতি মাকে ন্যূনতম পরিষেবাটুকু দেয়া যায়নি, তিনি মারা গেছেন। আগামীকাল বেসরকারি হাসপাতালের কর্তাদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। অবশ্যই আমরা চাইব সুষ্ঠু মীমাংসা হোক এবং দ্রুত হোক, যেন আর কোনো হাসপাতাল ভাঙচুরের ঘটনার জন্য কোনো পক্ষই বসে অপেক্ষা না করে। আমরা ভরসা রাখতে চাই, ভরসা থাকুক ওই বনফুলের অগ্নিশ্বর মুখোপাধ্যায় কিংবা তারাশঙ্করের আরোগ্য নিকেতনের ওই প্রদ্যুৎ সেন, এদের ওপর আমাদের ভরসা ছিল, আছে, আমরা রাখতে চাই এবং আমরা নিশ্চিত থাকবে। ভালো থাকবেন, শুভরাত্রি। যুক্তিতক্ক নিবেদন করছে রকস্টোন এলইডি টিভি। দেখুন, শুনুন, বুঝে কিনুন। সহযোগী নিবেদক রুবি গ্যাস্ট্রোএন্টেরোলজি সেন্টার, সেই চেনা পরিষেবা আরো উন্নত প্রযুক্তি। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানে তুলসী প্রকাশনী। থার্মোকন 600 TMT bars, the no compromise steel. National Insurance Company Limited, trusted since 1906. Knowledge partner, the GTSP Academy, a school of quality education. Print partner, the Telegraph. Unputdownable radio partner, 91.9 Friends FM.